আজকে যে তিনজন আছেন তাদের তিন রকমের অভিজ্ঞতা এই থিয়েটারে। আমার পাশে রয়েছে লাকি গুপ্তা। সারা ভারতবর্ষ জুড়ে থিয়েটার করে চলেছেন একা। সারা ভারতের ভারতের কোণে কোণে বিভিন্ন জায়গায় সে তার থিয়েটার নিয়ে চলেছে। তারপর আছে বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি প্রায় ওই শিকড় গেড়ে ফেলেছেন দত্তপুকুরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত একটা শক্তিশালী থিয়েটার করেন এবং তার একটা নিজস্ব স্পেসও তিনি তৈরি করেছেন। তার জার্নিটার ওই অনেকটা শিকড় গজিয়ে গেছে, আমাদের লাকির মতো নয়। আর তথাগত একেবারে নতুন প্রজন্মের যারা থিয়েটারই করছে আর কি, ওদের কথা আমরা বিশেষ করে শুনতে চাই, আমরা বুঝতে চাই, অথবা নিজেদেরকে ফিরে দেখতে চাই ওদের মাধ্যম দিয়ে, যে কিভাবে থিয়েটারটাকে ওরা কষ্ট করে কিভাবে চালিয়ে যাচ্ছে। এত কিছুর প্রলোভনের মধ্যে থেকেও, সমস্ত কিছুর মধ্যে থেকে ওরা কিভাবে থিয়েটারের মধ্যেই রয়ে গেল। তো ওদের থিয়েটারের এই যে জার্নি, তিনটে মানুষের তিন রকমের জার্নি, সেইটা আমরা শুনতে চাইব। আমি প্রথমে পাকা চুল থেকেই শুরু করি। দেখা যাচ্ছে তো কলপ নেই। না, এগুলোকে জন্মাতে দেখেছি, এদের থিয়েটারের জন্মগুলো দেখেছি, বুদ্ধর থিয়েটারের জন্মগুলো দেখিনি, কিন্তু একই সঙ্গে একই মঞ্চে বুদ্ধর সঙ্গে আমরা নাটক করেছি। তো নকশার সঙ্গে বুদ্ধ ভীষণভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে কি বলবো, নকশার প্রযোজনাগুলোর মধ্যে যে ছোঁয়া এসেছে, যাতে নকশার কাজ অনন্য হয়ে উঠেছে, সেই সবের ছোঁয়া বুদ্ধর মধ্যে রয়েছে। বুদ্ধ সেই তার মধ্যে জড়িয়ে রয়েছে। আর গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্র তো যতদিন থাকবে ততদিন বুদ্ধ আমাদের সঙ্গেই থাকবে, কারণ সারা এই যে সংস্কৃতি কেন্দ্রের যে দেওয়াল, সে দেওয়ালের মধ্যে বুদ্ধ ছাপ রেখে গেছে। তা আমি বুদ্ধকে বলবো, বুদ্ধদেব ভট্টাচার্য ওর কথা কিছু বলুক, মানে ওর কথা শেষ হওয়ার কথা নয়। ওর আরও একটা যে পরিচয় রয়েছে, ও শুধু থিয়েটার না, ও থিয়েটারে আশিস বলতো একটা ছেলে আছে নাটক করে, সেই ছেলেটা মঞ্চে ছবি আঁকে। তো সেই সময় থেকে বুদ্ধকে আমরা চিনি, যখন থেকে বুদ্ধ চিনতাম না, কিন্তু নাটকটা দেখা হতো আর বলা হতো যে একটা ছেলে আছে, যে ছেলেটা মঞ্চে ছবি আঁকে। সেই ওর আঁকারও একটি জার্নি আছে, কিন্তু আমরা এই থিয়েটার এবং আঁকায় দুটো মিলিয়ে ওর যে জার্নি সেটুকুই শুনতে চাইব। হ্যাঁ, নমস্কার। প্রবীরদা আমার প্রণাম নেবেন। আর নকশা 11 ন্যাশনাল ফেস্টিভ্যাল, এই কথাটা আমি ফেসবুক খুললেই দেখছি 12। আমার না কেমন এইটা ভাল লাগছে না, এটা আমি একটু ব্যস্ত আছি। আজকেই প্রথম দিন এলাম, কারণ আমাদের একটা নাট্য উৎসব আগামী 27, 28, 29 ভাল লাগছে না। তার মূল কারণটা হচ্ছে এই ফেস্টিভ্যাল আর ওই ন্যাশনাল একটা ডিভাইড, একটা নোম্যান্স ল্যান্ড তৈরি করে দেয়। আসলে 25 টাকার হল ভাড়া যখন টাউন হল, তখন আমি নকশার ফেস্টিভ্যালে ছিলাম। সে ওয়ান্স আপন এ টাইম,
সেই ফেস্টিভ্যাল মানে যে কালার, যে মাল্টি কালার, যে রামধনু, সেটা একটা গন্ধ লাগে। তো নকশা উৎসব মানে আমার কাছে উৎসব। এখন এই যে ডিউরেশনটা কমে গেল, একটা অভিজ্ঞতার বাড়ো বা এই যে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা চাপাতে তো বিজ্ঞানসম্মতভাবে ঠিকই আছে যে এত সাল থেকে ন্যাশনাল। আসলে আমার থিয়েটার বন্ধু বা আমার যারা চলে গেছেন আমার পরিবার থেকে, বাবা মা দাদা, তারা ন্যাশনাল ট্যাশনাল বুঝবেন না, তারা থিয়েটারটা বুঝবেন। নকশা মানে আমার কাছে একটা ভয়ঙ্কর সেন্টিমেন্ট। আর এই ধরনের অনুষ্ঠানে যাদের কাছে আসে তাদের সব ভালো ভালো কথা বলে, ভীষণ মিথ্যে সুন্দর করে গুছিয়ে বলা, একটা দারুণ বাতাবরণ তৈরি হয়, এবং আমি সেটার পরিষ্কার বিপক্ষে। এই যে দীপা বৌদি বলতে গিয়ে বলবেন কি বলবেন না, দীপা বৌদি আমার বৌদি এবং বন্ধু, এবং আমার সৌভাগ্য আমার নির্দেশনায় সম্ভবত মৃণালের চরিত্রে অভিনয় করেছিলেন। আর ওই পুঁচকি যখন খুব ছোট্ট তখন আমার পিঠে উঠে অভিনয় করেছিলেন মৎস্যমুখী, এটা বলতেই হয়। আর লাকি আর তথাগত, এদের আমি ওই যেটা ওই নিয়ম করে বলে শুভেচ্ছা বা হার্দিক সব রইল। আর তথাগত আমার আরও ভাল লেগেছে যে আমাদের ওই গড়ে ওঠা যে মঞ্চটি সবে গড়ছি, সেখানে বেশ কয়েকদিন মহলা করতে গিয়েছিল, তাই তো। তো সব মিলিয়ে নকশা আমার আপন জায়গা। বৌদি যেটা বলছিলেন ওখানে যে মুরাল ড্রয়িং, এগুলো ওই তখন তো আমাদের এরকম ব্যাপারটা না, এই কার্পেট টার্পেট পাতা ছিল না, একটু নুন আনতে পান্তা ফুঁড়ে মতো হচ্ছে। সেখানে আমি বন্ধু দল, আমার খুব কাছের দল, আমি একটু তুলি টুলি টেনেছিলাম এই পর্যন্ত। আর যেটা জোর করে বলতে পারি যে দিয়ারা আমাকে কিছুতেই মুছতে পারবে না, কোনো কারণেই না। পিছনে দেখুন একটা লোগো আছে, এই লোগোটা আমার করা। হ্যাঁ, আরও মুছতে পারবে না, ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ক্যালিগ্রাফি আমার করা। মুছতে পারবে না, কারণ লোগো মোছা যায় না, ইলিগাল কাজ। তো সব মিলিয়ে আমি কেমনভাবে চুপি চুপি চলে এলুম। তাই এটার ভিতরে যখন বালি সোলিং হচ্ছে তখন আমি পাইপ দিয়ে ভেজাচ্ছি। সুতরাং আমার জার্নি বলাটা না গুছিয়ে খুব মুশকিল। আর আরেকটা কথা বলি, যে আমি শুনবো বলে এসেছি, আমি বলবো কম। আমি দিয়াকে বলছিলুম যে থিয়েটার ফেস্টিভ্যাল, আমার জার্নি, আমার থিয়েটারটা এমন একটা সেন্সিটিভ বিষয়, আমার একটা প্রশ্ন আছে। ওখানে আমি বসে আছি, এখানে আমি কেউ বলছেন, আমি ওখানে একটা প্রশ্ন করব, আমি শুনবো কেন? হ্যাঁ, এই কেনটা আমার মধ্যে আছে, আমার শুনতে ভাল লাগছে না, আমি তোমার জার্নি কেন শুনবো? হ্যাঁ, এরকম। এটা কিন্তু খুব অসভ্য ভাসভ্য শোনালেও কিন্তু একটা অনুষ্ঠানের তো অনুষ্ঠান এইভাবেই তৈরি হয়। সেখানে খুব সসম্মানে আমি যখন আমার বন্ধু বলছেন বলার জন্যে, আমি তখন তথাগতদের মতো এই সময় বা আমার খুব প্রিয় একজন, এই এদের বলানো যায় নাকি এরকম বলেছিলাম, বলো না, তোমাকে বলতে হবে, কিছুটা চাপিয়ে। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে নিজেকে অ্যাভয়েড করবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ভালোবাসার টানে এসেছি, আমি বলতেই এসেছি। এবং বৌদি একটা টাইম বেঁধে দিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে আমার মনে হয় 5 ঘন্টা বললে আমার জার্নিটা ভয়ঙ্কর কিছু নয়, তাতেও শেষ হবে না। 1978 সাল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ওই আমি খুব ভালো ক্রিকেট ফুটবল খেলতাম, আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো। আর ইনডোর গেম ক্যারাম এবং চেস। আর আমি ব্রিজ খেলতে পারতাম না, তাই বন্ধুদের পাশে বসে দেখতাম ওরা 2 হার্টস বলার পরে বললো 2 স্পেডস, বললো ডাবল, এগুলো শিখতে শিখতে যাচ্ছিলুম। তো এমন সময় পাশের পাড়ায় ওই যে থিয়েটার চর্চা যেটা হয়, আমি দত্তপুকুরের ভূমিপুত্র, এবং আমার সৌভাগ্য যে আমি জন্মানোর পর থেকে রামযাত্রা দেখছি আমার বাড়ির সামনে, সং দেখছি, এবং নিয়মিত 2 মে 1952 পর থেকে, তখন আমি পৃথিবীতে আসিনি, তখন থেকে নাটক করেন পাড়ার বড়রা। আর সংটি লিখেছিলেন যিনি, তার সঙ্গে তিনি জেলে পাড়ার সং কি জানতেন না, কিন্তু তিনি মুদির দোকানের একজন মালিক, সেই সংটি খুব নাম করেছিল, এবং জেলে পাড়ার সং পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে একটা কাজ করতে চেয়েছিল। অর্থাৎ এরম একটা ভয়ঙ্কর ভালো বাতাবরণের মধ্যে আমি বড় হয়েছি। খেলাধুলো, ছবির প্রদর্শনী, নাটক, যাত্রা, থিয়েটার, একদম পাড়ায় থাকি, গ্রাম। তো সেখানে ওই খেলাটাই টানতো, আর যাত্রা দেখতাম। তা আমার ওপরে 3 ভাই ছিলেন, তারা প্রত্যেকেই চলে গেছেন। তো তার মধ্যে 2 জন খুব ভালো অভিনয় করতেন, আর আমার জামাইবাবু সুন্দরমে অভিনয় করতেন, তিনিও চলে গেছেন। আমার শ্বশুরমশাই পিএলটিতে অভিনয় করতেন, তিনিও মারা গেছেন উৎপলবাবুর সঙ্গে। তো সব মিলিয়ে এইসব দেখতে দেখতে কেমন পাকা পাকা যখন বয়স হচ্ছে, যখন খুব ভালো খেলছি, টুর্নামেন্ট যখন হিফি ফুড়ে বলে শিল্ড নিয়ে আসছি, সেই সময় কোনো এক, এটা আমি খুব মনে করে এসেছি, না বলতে পারলে খেই হারিয়ে যাবে, সেটা হচ্ছে রথ। আমার বাড়ির সামনে রথ হয়, আমার বাড়ির সামনে সঙের মেলা হয়। তো ভয়ঙ্কর রথের ভিড়ের মধ্যে আমার শেষদা যখন বেঁচে ছিলেন, স্বর্গীয় তারাশঙ্কর ভট্টাচার্য, তো তাঁকে এসে
তার সমবয়সী বন্ধু বলে আমাকে বাঁচাও তারাশঙ্কর, আমাদের 3 দিন বাদে একটি নাটক আছে, সেই নাটকে একটি চরিত্র অভিনয় করতে পারবে না। তো দাদা কিছুতেই রাজি হয় না, কারণ সেটা সম্ভবত খুব ছোট ছোটরা করছিল। তো সেখানে আমি খুব মজা করে ওই জামরুল খাচ্ছিলাম রাত্রেবেলা, তখন বলছিলাম আমাকে নেওয়া যাবে, আমি তো টুর্নামেন্টে গোল করে দিই, আমি নাটক করে দেবো। কিন্তু আমার ছবি আঁকতে ভালো লাগতো, নাটক দেখতে ভালো লাগতো। তা আমার এই বলাটা উনি এত অফেন্ডেড হয়েছিলেন, উনি বলছেন তুমি ছ্যাবলামো করো না বা ফাজলামো করো না, এই ব্যাপারটা সিরিয়াস আলোচনা হচ্ছে, 3 দিন বাদে নাটক, তুমি এসব করো না, তুমি কেন বারবার বলছো। তখন আমার কেমন একটা মনে হলো যে শ্রদ্ধেয় ব্যক্তিকে একটু বিনীতভাবে বলি, মানে শিবু সরকার, আমার এখনও মনে আছে, জিপিওতে চাকরি করতেন। তিনি বললেন যে, তাকে বললাম আপনি আমাকে, আমি বলে দিচ্ছি 3 দিন বাদে আমি নাটকটা করে দিতে পারবো, কারণ আমি কিন্তু ভালো ক্রিকেট ফুটবল খেলি। আর আমি আশিসদাকে বারংবার একটা কথা বলতাম, খুব খারাপ ছেলে পেলে খুব ভালো থিয়েটার করবে, খুব ভালো পাবলো পিকাসোর মতো পেন্টিং করবে, খারাপ অর্থে কিন্তু আরেকদিন ব্যাখ্যা করবো, এই খারাপটা না হলে কিছু করতে পারবে না। একটুখানি কেমন যেন একটা হবে, একটা ঢিল ছুঁড়ে দিলুম, পাশের বাড়ি কাঁচটা ভেঙে গেল, হ্যাঁ একটু গালাগালি দিলুম আর খিস্তি দিলুম, এরম গোছের এটা অ্যাডামেন্ট একটু অন্যরকম, তবে তো হগে আর টানবে। তো এরকমভাবে আমার টেম্পারামেন্টটা ওরমই ছিল। তারপর আমাকে বললো তুমি কি সত্যিই করবে? আমি করবো। আমি কেন জানি না, আমি সেখানে গিয়েছিলাম 3 দিন বাদে নাটক করার পরে 2 টাকা আর 1 টাকা তখন দিয়া চল ছিল, টাকা 1 টাকা 2 টাকা, বৌদি জানেন 5 টাকাটা ভয়ঙ্কর বড়দের পকেটে থাকতো, আমাদের নয়। তখন বাবুর আলী বড় বিড়ি বিক্রি হতো, ওয়ান্স আপন এ টাইম 78-এর সন্ধিক্ষণ। তখন ওই সেফটি পিন দিয়ে আমার অভিনয় ভালো লাগার জন্য আমার এই বুকের সামনে ওইরকম টাকা গুঁজে দেওয়া হয়েছিল, এবং তখন কালির কলম ছিল, সেই কলম আমাকে দেওয়া হয়েছিল। তারপরে আমি দেখি যে সবাই আমায় নিয়ে পড়েছে, তখন বুঝলাম আরে এটাও তো গোল করে দিলাম, তাহলে তো আমি পারি। এইটা পারার পরে আপনারা দেখবেন যারা যশোর রোড দিয়ে যাওয়া আসা করেন, মানে মধ্যমগ্রাম, বারাসাত, এই বামনগাছি যখনই ক্রস করবেন দেখবেন, বামনগাছি চৌমাথা ক্রস করবেন, তখন ডান দিকে দেখবেন একটি ক্লাব আছে, পল্লীমঙ্গল সমিতি। তাঁদেরও এরকম একটি নাটকে একজন চরিত্র পাওয়া যাচ্ছে না, আমার কাছে খবর আসে এবং আমাকে নিয়ে যাওয়া হয়। মানে আমি তখন নামটাম আর কি করে ফেলতে পারি, এরকম একটা ব্যাপার, কনফিডেন্ট, হ্যাঁ হায়ার হয়ে যাচ্ছে, তখন হায়ার হয়ে যাচ্ছে। তা আমি গেলাম, যাওয়ার পরে যথারীতি করার পর, সেটি একটু মুসলিম অধ্যুষিত অঞ্চল, এবং সেখানে ওই চরিত্রটির জন্য নাকি নাটকটি হচ্ছে না, চরিত্রটি কেউ পারছেন না। তা শ্রদ্ধেয় মারা গেছেন নাড়ু ব্যানার্জি, তিনি বলেছেন একজনকে খুঁজে আনো। তো আমার এক জাট্টুতো দাদা আছেন, এই গোবরডাঙ্গায় খুব নাম তার, দেবপ্রিয় ভট্টাচার্য, বর্তমানে ক্যান্সারে ভুগছেন। তিনি বললেন আমার এক ভাই পাড়ায় একটা নাটক করেছিল, সবাই তো খুব ভালো বলে, ওকে কি একবার আনবো? বলে আমাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমি সে পার্টটি করার পর ওরা এতটা ভালোবেসে ফেলে, আমাকে পাঁজা করে তুলে নিয়ে ওই চৌমাথায় একটি ঘোষদার মিষ্টির দোকান আছে, সেখানে বলিয়ে বলে ল্যাও ভাই এরে ল্যাংসা দাও, এ যা করে এলো না, বাপরি বাপ, এ দেখার মতো না, এ ফেটকে দেশে, এ নাটক হবেই হবে, কেউ আটকাতে পারবে না বলে আমাকে এমনভাবে নিয়ে নাচন কদন শুরু হলো। আমি ভাবলাম নিশ্চয়ই পারবো। ও মা, আমি এমন করলাম, সেটা করার পরে আবার টাকা গোঁজা হলো, এবং পরের দিন গণশক্তিতে ভয়ঙ্কর আমার নামে লেখা হলো। এটা হচ্ছে 78 সাল। সেখানে রবিউল ইসলাম, বর্তমানে তৃণমূলের বড় একজন ওই অটোর নেতা, অটো আর টোটোর, তিনি নিয়মিত থিয়েটার করতেন। তিনি এপিসি কলেজের, আমি লাইনে না থাকলে আমার দিয়ে একটু ছুঁয়ে দিস, এপিসি কলেজের জিএস ছিলেন। তো তিনি আমার ওই অভিনয় দেখার পর তাঁর ভাল লেগেছিল, এবং ভাল লাগার পর বললেন যে তুমি নিয়মিত থিয়েটার করতে চাও? তা আমি বললাম নিয়মিতের সঙ্গে থিয়েটারের সম্পর্কে কি আমার জানা নেই। বললো না না সিরিয়াসলিও জানা নেই। তা আমি যাই। তো আমাকে নিয়ে যাওয়া হয় ছোটো জাগুলিয়া বলে আপনাদের পরিচিত একটি অঞ্চল, ছবি বিশ্বাস বাড়ির মহাশয়, তার বাড়ির অঙ্গন, সেখানে নন্দনম বলে একটি নাট্য সংস্থা ছিল, সেইখানে আমাকে নিয়ে যাওয়া হয়, এবং আমাকে ওরা নেন, এবং আমি তাদের সঙ্গে অভিনয় করি নিয়ম মাফিক, যেটা বলে যে নিয়মিত থিয়েটার 1980। তো সেখানে যিনি ডিরেক্টর ছিলেন তিনি ওই গণনাট্যের সম্পাদক ছিলেন। গণনাট্য অফিসটা তখন ছিল ভিবাল সারার বাড়ির পাশে, সম্ভবত বাঁকারা স্ট্রিট। আমি বসতাম ওখানে, তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার। কোন কলেজ? তালতলা ইন্ডিয়ান আর্ট কলেজ। এর মধ্যে আমি আর্ট কলেজে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছি, পড়তে চলে গেছি। তার আগে শান্তিনিকেতনে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, পয়সার অভাবে পড়তে পারিনি। ওখানে পার মান্থ তখন 500 টাকা করে লাগতো, ভয়ঙ্কর আমার কাছে ব্যাপার। দাদারা সবে চাকরি পেয়েছে, ওটা পড়া হলো না, যাকে একটা কলেজে পড়ে নেবো। তো আর্ট কলেজে চান্স পেয়ে গেলাম। চান্স পাওয়ার পর ওই থিয়েটার চলছে, একটু কলেজ কামাই করে আবার ছবি আঁকা চলছে। এর মধ্যে কটা পয়সার দরকার হলো, উল্টো দিকে একটা আর্ট এজেন্সিতে গেলাম, গিয়ে বললাম ওই সকালবেলা কাজ করতে চাই,
বললো ঠিক আছে তুমি 300 টাকা করে পাবে। গিয়ে দেখি আমার মাস্টারমশাই গৌতম বসু। গৌতম বসু কে? মৃণাল সেনের বিখ্যাত কিছু সিনেমার আর্ট ডিরেক্টর। গৌতম দা আমাকে খুব ভালোবেসে ফেললেন। বর্তমানে রামুজিরা ফিল্ম ইন্ডাস্ট্রির যত ভয়ঙ্কর কাজ হচ্ছে সবই ওনার মাধ্যমে। তো বেশ কিছুদিন 1988 পর্যন্ত কাজ করলাম আর থিয়েটার করলাম। এই যে গ্রুপ থিয়েটারে আমি গেলাম, সেখানে এসে ভয়ঙ্কর মানুষজন তাদের কুমিরে খেয়েছিলেন। তারা একটি রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তাদের হয়ে আমি নাটক তো কিছু জানি না, আমাকে দিয়ে নাটক টাটক করানো হলো। এর মধ্যে ইন্দিরা গান্ধী গুলি খেয়ে গেল। এখন ইন্দিরা গান্ধী গুলি খাওয়ার সময় নাটক লিখে ফেলতে হবে, আর তখন রাস্তা রাস্তায় নাটক করে বলতে হবে যে এটা ভুল, এটা আমরা করিনি, ওরা করেছে। এরকম একটা পিরিয়ডে আমি কিন্তু খুব একটা কিছু বুঝছি না। আমাকে বললো তোমার এই চরিত্র অভিনয় করতে হবে। 25 টাকা প্রতিটা শো, আমার নয় দলের, সমষ্টিগতভাবে 30 টাকা। একদিনে 4-5টা শো মেরে দেওয়া যায়। তো সেরকম শো একটু লাল সালু দিয়ে আটকানো, এই দোকানের মাঝখানে নাটক করতে হচ্ছে, বেশ ভালো। তা সেখানে ওই নাটক করতে করতে নাটকটা এবারে অনেক বেশি করতে হচ্ছে। দেখবেন কয়েকদিন আগে আরজি কর নিয়ে প্রচুর নাটক হচ্ছিল, ওরকম নাটক করছি। করতে করতে খালপাড়ে, হ্যাঁ খালপাড় মানে বিধাননগর খালপাড়, যেটাকে উল্টো ডাঙ্গা বলা হতো, সেই খালপাড়ে করছি। খালপাড়ে করার ঠিক শুরু করেছি কত সালে মারা গেছিলেন যেন, 1984 সালে। ওরকম বাবা আর মা তুলে যে গালাগালিগুলো আমাদের সচরাচর আমরা সবাই জানি, যেটা এখানে দেওয়া যায় না, সেই গালাগালি দিয়ে আমাকে তাড়া করা হলো। আমার নর্থ স্টার পড়া ছিল, এই পায়ে যেরকম পড়া আছে, প্রচণ্ড জোরে খালপাত দিয়ে দৌড়ে বিধাননগরে মানে উল্টো ডাঙ্গা এসে যেভাবে বাড়ি এলাম, পা কাঁপতে কাঁপতে পরের দিন গিয়ে বললাম যে আমাকে এই নাটক আর করাবেন না। তো ওরা তো রাজনীতি করেন, ওদের তো জানি না কিছু। আমি পরের দিন থেকে ওই রাস্তা নাটক, যেটাকে স্ট্রিট ড্রামা বলা হয়, আমার বন্ধ হয়ে গেল। এরপরে তখনকার আমাদের যে রোগটা এখন নেই, আমার মেয়েদের নেই, দিয়াও পেয়েছে, সেটা হচ্ছে কম্পিটিশন। এখনও আছে, মানে আমরা যাই না, কিন্তু একটা সময় ওইটা তো ভয়ঙ্কর আকারে ছিল। ওই রকম কম্পিটিশানে নাটক করতে হবে, তো ওই দলের হয়ে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের নাটক করতাম। একটা মজাদার বিষয় হচ্ছে যে অনেকে অভিযোগ করে, আমি এখন ওই মিডিয়াটায় খুব একটা লেখালেখি ওই সবগুলো করি না। ওই যে প্রত্যেক বছর রুলিং পার্টি আছে, শো পাচ্ছে, বলে টলে। বিজয়দার জন্মদিনে আমাকে বিজয়দাকে শুভেচ্ছা জানানোর পর আমাকেও শুভেচ্ছা বিনিময় করলো, সব ঠিক আছে। কিন্তু আমি আপনাদের হলফ করে বলে দিচ্ছি, ওই সময় আমি যে দলটিতে নাটক করতাম তাদের এমন কোনো বছর ছিল না নাট্যমেলায় শো ছিল না। হ্যাঁ, আমি অন্তত রবীন্দ্র সদন থেকে শুরু করে তখন ঘুরে ঘুরে নাটক হতো, বিভিন্ন জায়গায় ওই নাট্যমেলায় শো করা শুরু করলাম। এই জার্নিটা হতে হতে 1988 চলে এলো। আসার পর একই, হ্যাঁ না আমি পরে চা খাবো, আমি খেয়েছি একটু আগে, খেয়ে নাও। আমি 1 কাপ দুধ চা খেয়েছি। 88 সালে 1988-এ ওই একটা নাটকের দলের মধ্যে একটা দল থাকে, সবটা বলা যাবে না, দলের মধ্যে দল আমরা বলি। ক্যানভাসের মধ্যে আরেকটা ছবি, আঁকার পরেও একটা ছবি থাকে, যে ছবিটা দেখা যায় না। আঁকার আগে একটা থাকে, আঁকা হয়ে গেলে আরেকটা থাকে। এখন সেটার জন্য ভালো ভালো বই আছে কীভাবে ছবি দেখতে হয়, তো ওই যে গৌতমবাবু শিখিয়ে দিয়েছিলেন। তারপরে আরও একটা আমার এই মাঝখানে এই যে 1988-এর মধ্যে ঘটনা ঘটে গেল। অ্যাকচুয়ালি আমার মাস্টারমশাই হচ্ছেন পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, আপনারা জানেন পৃথ্বীশ গাঙ্গুলিকে, পশ্চিমবঙ্গের বিখ্যাত একজন শিল্পী, তথাকথিত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে আগলে রাখতে বলেছিলেন। ওনার সঙ্গে আমি 4 বছর কাটিয়েছি। ওনার ইচ্ছা হচ্ছে আজকে রাতটা রাস্তায় শোবেন, রাস্তায় শুয়ে পড়েছেন। ওনার জন্য প্রচুর অ্যালকোহল কিনে আনতে হতো। কেসি দাসের রসগোল্লার ঠিক পাশে অ্যালকোহলের দোকান থেকে 20টার নিচে সিঙ্গাড়া আনা যেত না। উনি হঠাৎ করে বাটার চাকরি করতে করতে আমাকে রিজাইন লেটার, তখন ইলেকট্রনিক্স টাইপ মেশিন নেতাজি সুভাষ রোড থেকে টাইপ করে আনতে হলো, চাকরি রিজাইন দিয়ে দিল। আমি হঠাৎ আনন্দবাজারে চাকরি পেয়ে গেলুম। আনন্দবাজারে চাকরি করছি, খুব ভালো। আনন্দবাজার ইয়ার কি মানে কথা না। কিছুদিন বাদে বলা হলো তুমি কিসের চাকরি করো? আনন্দবাজারে কাটিং পেস্টিং। তো বললো কাটিং পেস্টিং, এটা আবার আর্টিস্টের কাজ নাকি? কাটিং পেস্টিং কী আবার, ছেড়ে দাও। আমি ছেড়ে দিলাম। বললাম বাটার চলে এসো, রক্সি সিনেমার উল্টো দিকে বাটার অফিস আছে, ওপরে চাকরি করতাম। অনেক টাকা পাই না, যা গভর্নমেন্ট 333 টাকা পার ডে রোজ দেয় এরকম না। তো যাই হোক, মানে গুরুর মাইনে অনুযায়ী বলছি, 333 টাকা। আমি নাটক করি 111 টাকা, আমার মেয়ে নাটক করে 111 টাকা, আমার বউ নাটক করে 111 টাকা। 333 টাকা রেশনের চাল, কেউ আটকাতে পারবে না জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো। ওই 333 টাকাটা না দিলেও করবো। তো যাই হোক, তার থেকে প্রচুর টাকা ইনকাম করি, এটা অনস্বীকার্য। আস্তে আস্তে আমি ভালো আর্টিস্ট হয়ে উঠছি। এরপরে আমি চাকরি পেয়ে গেলুম, খুব ভালো রেজাল্ট করলুম, চাকরি পেয়ে গেলুম রেসপন্সে। আপনারা জানেন রেসপন্স জানেন তো, এজেন্সি, অ্যাড এজেন্সি, টিভলি কোর্টের ওপরে।
আপনারা কেউ চপন প্লাস খেলে পুরোনো দিনের, ইদানিং দেখলাম কন্টেনারটা এটা চেঞ্জ করে দিয়েছে, দেখবেন একটা ঋষি বসে আছে, ওটা আমার আঁকা। হ্যাঁ, তারপরে আমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে চলে গেল প্রগতি ময়দানে ট্রেড ফেয়ার সম্বন্ধে কারোর ধারণা না থাকলে এক লাইন বলি, বিশ্বের হোল ওয়ার্ল্ডে একটাই বড় মেলা হয় আমাদের দিল্লিতে, প্রগতি ময়দানে ট্রেড ফেয়ার। সেখানে আমাকে লিব্রা কার্পেট নিয়ে গেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে হয়ে মুরাল ড্রয়িং করার জন্য। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি, তার আগে কিন্তু বড় ট্রেড ফেয়ার পেন্টিং করে চলে এসেছি। পরে দিল্লি যাচ্ছি আমি কি করতে, মিনিস্ট্রি অফ কালচারে। তা আমার দুটো যাওয়ার মধ্যে খুব অবাক লাগছিল। প্রথম যাওয়াটা হেভি রেলা, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বিকাশ কুঞ্জে রেখে দেওয়া হয়েছে, আমি এত বড় মুরাল ড্রয়িং করছি, আর পরে গিয়ে আমাকে কাগজের উত্তর দিতে হচ্ছে। আমার ভাল লাগেনি, পরের বছর থেকে যাই না। হ্যাঁ, তো এরকম করে টোরে অনেক অর্থ রোজগার হচ্ছে, প্রচুর নাটক করছি। আর যেখানেই ওরকম যাচ্ছি, যেতে যেতে দেখছি যে একটা রাজনৈতিক দল, তারা খুব প্রশংসা করে। দুর্ভাগা কপাল এটাই যে সঙ্গে খুব পড়তে হয়, ছবি আঁকাটা নিয়ে খুব পড়ছি। আসলে নাটক আমার কখনোই প্রিয় সাবজেক্ট নয়, আমার খুব প্রিয় সাবজেক্ট ফুটবল, ক্রিকেট এবং ছবি। তো ওই যে নাটক করে ফেললুম, কারা যেন একটা হাওয়া দিয়ে দিল, ওই যে দৌড়টা শুরু হয়ে গেল। আমি মঞ্চ খুললে এখনও পর্যন্ত, একটু আগে লাখির সঙ্গে কথা হচ্ছিল যে থিয়েটারে ভাঙছে কি না, তা আমরা আশিসদার সঙ্গে কথা বলছিলাম, থিয়েটার ভাঙছে। আমি এদের একটা এক্সাম্পল দিলাম, আমাদের ঘরে রিহার্সালের সেট ডিজাইন দেখছিলাম, ওরা তো নিশ্চিত ভেঙে ফেলছে থিয়েটারটাকে, বিমূর্ত হয়ে উঠছে। আমার মনে হয় যে আমরা যে সিস্টেমে দেখেছি সেটা ক্রমশ ভাঙছে। এখানে মুচিরাম গুড় দেখে গেছি, এখানে আরও ভালো কাজ, এই যে কবিরা খাড়া বাজার মেয়ে দেখে গেলাম। ভাঙছে না মানে ভাঙছে, তাহলে ভাঙাটা কি জরুরি? এটাও একটা প্রশ্ন তখন লাগতে দেখি ওই দলের মধ্যে যে দল সেটা ভেঙে গেল। অর্থাৎ 1988-এ একটি দল চুরমার হয়ে গেল চোখের সামনে, যখন আমার বয়স খুবই কম। সেটাই কিন্তু হাসবো না আমি, কারণ একটি রাজনৈতিক দলে বিশ্বাসীর, তার মধ্যে আবার বিভেদে, একদম সরাসরি বলছি, নাটকের দলটি ভেঙে গেল, চুরমার হয়ে গেল। একটা নাটকের দল, দীর্ঘদিনের নাটকের দল, সেই নাটকের দলের লেটার হেডের তলায় আমি লেখা দেখেছি তখনকার সময় প্রগতিশীল নাট্য সংস্থা। এখন সেইটা দেখে প্রগতিশীল সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান, তাতে বুঝেছিলাম খুব একটা শক্তিশালী লাইন, তো সেইটা ভেঙে যায়, তাহলে প্রগতিশীল হয় না। যাই হোক, ভেঙে গেল, আমাদের দলটা উঠে গেল। এরপর আবার দলটা জোড়া দেওয়ার জন্য চেষ্টা চললো, বারাসাতে রিহার্সাল শুরু হলো। এরপর পীতাম্বর ভট্টাচার্য এলেন, রাজা রামমোহন লাইব্রেরির ঠিক পাশে কিছুদিন চেষ্টা চললো, তারপর হতাশ হয়ে সব ভেঙে গেল, আমি একা হয়ে গেলাম। এবার আমি দত্তপুকুরে ফিরে এলাম, কারণ ছোটো যেগুলো আমার বাড়ি থেকে অনেকটা দূরেই, সাইকেল করে যেতে হতো। তো ফিরে আসার পর ওখানে 5টি দল ছিল, তারা একটাই রাজনৈতিক দলে বিশ্বাসী, তারা আগে রাজনীতি করে পরে নাটক করে। এবার আমাকে সবাই বললো আমার দলে করো, আমাদের দলে করো। তখন প্রতিযোগিতার মঞ্চে আমরা খুব পুরস্কার পাই। তো যাওয়ার পরে আমি বললাম ঠিক আছে, একটি দলে গেলাম, 4টের থেকে রিহার্সাল। তা ফুটবল খেলার মাঠের ওপর দিয়ে সেই দলটায় যেতে হয়, ফুটবল মাঠটা আমাদেরই। তা যারা যথারীতি হোর্স বুট পরে সবাই খেলছে, আমার এটা ওই কুমিরে কামড়েছে, মাঠের পাশ দিয়ে যেতে যেতে বল খেলা থেকে একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে প্যান্টটা গুটিয়ে ফুটবল শুরু করে দিলাম। শুরু করতে গিয়ে হঠাৎ মনে হচ্ছে আজকে তো রিহার্সালে যাওয়ার কথা, 20 মিনিট লেট হয়ে গেল। লাইনটা টপকে যখন গেছি, বাইরে দেখি প্রচুর চটি, 20 মিনিট লেট। তখন আমার নিজেকে খুব অসভ্য মনে হলো, না, প্রথম দিনে টাইম মেনটেন করতে পারলাম না, 4টে এক্সিট করে গেল, ধর আমি বরঞ্চ ফুটবল খেলি। ওই যে ফুটবল খেলতে এলুম, ওই খেলার পরে রাত্রেবেলা আমার কি মনে হলো, না আমি না ওই দলে যাবো না, কারণ ওদের কুমিরে কামড়েছে সম্বন্ধে আমি ডিটেলে যাচ্ছি না। হ্যাঁ, কুমিরে কামড়েছেটা তো বিখ্যাত। তো সেই কুমিরে ওদের কামড়েছেটা আমি আমার পেইন্টিং থেকে বুঝতে পেরেছি, নাটক থেকে না। আমায় কিন্তু আবারও বলছি, এই যে আমি কথাটা বলছি, আমি বলছিলাম এই যে গেটটা, ফেসিয়ারটা বা পিছনে ক্যানভাসটা দেখুন, প্রত্যেকটা খোপ সমান আছে, কেউ সরাতে পারবে না, প্রত্যেকটা খোপ জ্যামিতির মতো আছে। আচ্ছা, এটা কেন, এটা এরম হলো কেন, ওপর থেকে অনেক রং পড়ে গেল না কেন, একটা নারকেল পাতা ছিঁড়ে দেওয়া হলো না কেন, একটা শুকনো সুপুরির পাতা দেওয়া হলো না কেন, তাহলে বলে তুমি করছিলে কি, তুমি কেন করলে না, জ্ঞান দিতে হয়েছো কেন? আসলে আমি ওরকম দেখতে চাই, দেখতে পাই। তো ওই রকম না, আমার মধ্যে ওরকম কাজ করে বলে আমি এরকম একটু ছিটকে গেলাম ওখান থেকে। আর ওখান থেকে ছিটকে যাওয়ার পর আমার মনে হলো আমি আমার মতো করে করি। তখন আমি একজন নেশাখোর ছেলে, নেশাখোর বলছি কিন্তু, হ্যাঁ সত্যি নেশা করতো প্রচুর। তো ও খুব ভালো যাত্রা করতো, তোকে বললাম তুই পাঠ করতে পারবি? তো বললো হ্যাঁ পারো যদি বলিস। তখন আমি বললাম ঠিক আছে, চল দুজনে এমন নাটক আছে কিনা দেখি তো। বলে আমি চলে গেলাম নবগ্রন্থকুঠির বোধহয় সম্ভবত তখন বিখ্যাত নাটকের বই, ওখানে বইয়ে হাত দেওয়ার, বইয়ে হাত দেবে না, এরকম ছিল, দেখবেন হেভি রেলা ছিল যারা এখন মাছি মারে। হ্যাঁ, আমি বললাম না, একটা 2জন চরিত্র বই পাওয়া যাবে। আমাকে একটি নাট্য সম্ভার দেওয়া হলো, 25 টাকা দাম, অনেকগুলো নাটক, তার মধ্যে 2টি চরিত্রের নাটক আছে। শিয়ালদা এসে একটা সিট, মানে রানিংয়ে ট্রেনে উঠে
একটা সিট রিজার্ভ করে পড়তে শুরু করলুম। ট্রেনটি গিয়ে থামলো যখন, পড়া শেষ, গিয়ে দেখলাম ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর দত্তপুকুর। আমাকে আসলে নাটকটার দিকে আমার মোহ ছিল। তারপর আবার ব্যাক করলাম, দমদম দিয়ে বাড়ি এলাম দত্তপুকুর। ওই দুটো নাটক, দুজনের চরিত্রের নাটকটার নাম হচ্ছে প্রবীর দত্তের সেতলের খিদে। সেটা আমরা শুরু করলুম। এই যে গোবরডাঙ্গায় আজকে আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে, একটু বাদে উত্তরীয় ফুল এসব আরও অনেক কিছু দেওয়া হবে। জানেন, একটা বিশ্বনাথ হাসিস না, এখানে এক মারা গেছেন স্বর্গীয় অরুণদা, গোল পাজামা পরতেন, হ্যাঁ, বিখ্যাত কম্পিটিশন আনন্দ সম্মেলনী, সেখানে নাম দিতে গেলে লাইন দিতে হতো, পোস্ট কার্ডে চিঠি লিখতে হতো, 15 পয়সা পোস্ট কার্ডে চিঠি লিখেছি। হ্যাঁ, কিছুতেই নেয় না, কিছুতেই নেয় না, নাম নেবেই না, নাম নিলই না। ফিরে গেলুম। গোবরডাঙ্গা অনেক দূর, বাড়ি থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তারপরে অনেক কষ্টে বিনীতভাবে আমি সশরীরে এলাম। ওখানে একটা বুক স্টল আছে, আমি জানি না এখন আছে কি না, হ্যাঁ, কানুদার দোকান। ওখানে হাত জোর করে বললাম আমাদের একটু নাটক করার সুযোগ দেবেন। দিল। সেখানে গৌতম মুখার্জি সেই সময় তো জানেন মাটা করছে, বিখ্যাত লোক, সেই সব দল আমাদের দিয়েছে। মানে খুব কীরকম জানেন তো, এই চাটা খা, এ খা, এ তথাগত নে, একটা অবহেলার মতো নে, এরমভাবে দিয়েছে। তা ঠিক আছে, কম্পিটিশনের রেজাল্ট বেরোলো, আমি বেস্ট অ্যাক্টর হয়ে গেলাম। গৌতমদা দূর থেকে সহ্য করতে পারে না, কিন্তু গৌতমদা জানেন তো, গৌতমদার এই বদরোগটা ভীষণ, অন্য কারোর প্রমোশন কিছুতে পছন্দ করে না। গৌতমদাকে সেই সুযোগে আমার যত রাগ আমি সব বড়দাতে উড়ে দিয়েছি, একদম ফেস টু ফেস। হ্যাঁ, একদম। আমি বলছি আপনি এক ফোঁটা আওয়াজ দেবেন না, আপনার ডমিনেট করছে বৌদি, যা বলছে আপনি চুপ করে, আপনি কাঁধে করে জল বইছেন কেন এতগুলো ছেলে দেখতে, যত মস্তানি ওখানে, মা আমাকে আটকে রেখেছে, দুনিয়া বদলে দেবো, যে ফ্যামিলি বদলাতে পারে না দুনিয়া বদলাবে কী করে? হ্যাঁ, ওসব বলে আমাদেরকে লাভ আছে নাকি? আমরা হলো মটকা গরম এরিয়ার ছেলেপিলে। এইসব বলে পড়ে আমি ফার্স্ট প্রাইজ নিয়েছি একই কম্পার্টমেন্টে। গৌতমদা কিছুতেই বলছেন, ও ভাই তুমি আগামী প্রজন্ম, বলছেই না। আমি আস্তে আস্তে বলছি না তো, এটা গৌতমদা আসুন না, গৌতমদা মুরারিদা দুজনকেই তো বলছি। মুরারিদা আমার বাড়ি বসে কচুরি খাওয়া পার্টি। আমি বলছি আপনি বলবেন না, এটা এক ধরনের শ্রেণী আছে, মানে আমি শেষ কথা, আমি পাবলো পিকাসো, আমি মানে ব্যাপারটা এটা নয় রে বাবা। দিয়ারা নাটক করবে, চলে যাবে, একটা জেনারেশন চলে আসবে, ওসব মাস্তানি জায়গা। আমি আশিসদাকে বহুবার বলেছি, দেখবেন তোলাবাজ, এই আজকে একটা পেটও পড়ুক না, ন্যাশনাল ফেস্টিভ্যাল বন্ধ হয়ে যাবে, গেটে পড়ুক না একখানা, দুখানা 5টা মাল পড়ুক, তো দিয়ে কত লোক হয়, ওরা হেভি ডায়ালগ বলবে, ওরা একটা দিন এনে দেবে, যেটা আমি বিশ্বাসী। যাই হোক, ওটাতেই শেষ পর্যন্ত আছি, সেটা বুঝে নেবেন। আর সেটা হচ্ছে যে ও ছাড়া কিছু হবেও না। তো সেরকমভাবে আমাদের সুযোগ দিল এবং পুরস্কার পেলাম। চলে গেলাম আমাদের প্রথম চোখ খুললো দত্তপুক দৃষ্টি। আমাদের 1989 সালে জন্মটা বলি না, 90 সালে। দৃষ্টিটা কেন এলো? দৃষ্টি হচ্ছে, অনেকটা বলা হয়ে যাচ্ছে না তো, দৃষ্টি হচ্ছে ওই আপনারা এই রাস্তাগুলোর নাম ঠিক মনে নেই, বাঁকারা স্ট্রিট ভিভালসরা যেখানে বাজাতেন, ঠিক তার পাশে ওইখানে আমি একটা এজেন্সি করেছিলাম, আর্ট এজেন্সি। সেখানে আমি ভেবেছিলাম আমার মতো করে এই যে ফোল্ডার টোল্ডার ড্যাংলার ট্যাংলার দেখছেন নকশার, এসব আমি করব। তা আমার বন্ধু ছিল জান মোহাম্মদ, আমার খুব প্রিয় বন্ধু সে, আর আমি করব, কিন্তু তাকে তো ছোঁয়া খুব মুশকিল, সে হারাইজনের আর ডিরেক্টর। তো বিমল ভট্টাচার্য, সে তখন সিনেমা বানায়, আমাদের একটা বিশাল বড় গ্যাং ছিল, খুব নামটাম তাদের। তা আমরা মিলে একটা এজেন্সি করব। ও মা, পরে দেখি সব অর্থের জন্য পালিয়ে গেল, আমি একা হয়ে গেলাম, আমার এজেন্সি করা হলো না। এদিকে নাটকের দলের নাম দিতে হবে, তাহলে দৃষ্টিটা এখানে দিয়ে দেয়। দৃষ্টি বেশ মনে হয় এটা, মানে দাঁড়াক না দাঁড়াক দিয়ে দে তো, বলে একটা জিনিস কনসাসলি লিখবো না বলে ঠিক করেছিলাম, প্রগতিশীল। খুব মিথ্যে কথা। এই যে মুদ্রিত আকারে একবার যদি ছাপা হয় না, আসলে আমরা প্রগতিশীল নই, কিন্তু হেভি রেলা দেখাবো। ওখানে একটা লোক যদি বারবার আমার দিকে তাকায় না এবং দেখতে একটু বদনা চেরা খারাপ, আমি কিন্তু ফুটে যাব, ধান্দা করব। কিন্তু রেলা নেবো কখন? যখন ওকে আমি দেখতে পাবো না। ওই পোর্ট্রেটটা যখন এই বাবুনের মেয়ে যেমন হাসছে, এরম পোর্ট্রেট সব টাইম মস্তানি করতে পারবো, তাহলে আমি হেভি দেখাবো। যেই দেখবো রংচঙা আননুন ফেস, কেটে যায়, মানটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, আর মনে হবে। থিয়েটারে এসে আমার মনে হয়েছিল এটা দিয়া, খুব সত্যি করে বলি, খুব ইজিলি থিয়েটারে নেমেছি, প্রচুর পুরস্কার। আমার মনে হয় তোর মাটা তখন লড়ছে, কম্পিটিশনের নকশার সঙ্গে দেখা হচ্ছে, রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে, গিয়ে দেখি প্রাইজ পেয়ে গেছি। মানে ঝাঁপল সাঁট্টের একটি অন্ননীর বলে নাটক করতাম, সেই নাটকটি অশোকনগর, হ্যাঁ বলছে দুর্দান্ত নাটক, 4 জনের অভিনয়। তখন সমীর কুণ্ডুকে নিয়ে আজকালে লেখা হয়, শুয়োর চাষ হয়, মনে আছে? তখন নিয়মিত থিয়েটার হবে, তখন অস্ট্রেলিয়ান শুয়োর চাষ করতেন, তার থেকে আয়। সে থিয়েটারে ভয়ঙ্কর প্রজেক্ট। সমীরদা ভালো অভিনেতা, ডিরেক্টর, সমীরদা বিচারক ছিলেন, সেখানে আশিসদারাও ছিল, কিন্তু আমি 6টা প্রাইজ পেয়ে গেছিলাম, সরি 6খানা প্রাইজ মেরে দিয়েছিলাম। কম্পিটিশনে দেখা দেখিনি, কে আশিসদার দীপা দেখা যাবে না, তখন চিনিও না, আমাকে পাত্তাই দেয় না।
তো এরকমভাবে অনেক দিন যে এরকম বিভিন্ন জার্নি হতে হতে সমীরদা বললো মাইলস্টোন প্রোডাকশন, আমাদের একটা কাপড়ের উপরে আমরা কটা কাগজ আটকে দিতাম, দিয়ে ঝুলিয়ে দিলে আমার মনে হয়েছিল ওটা নদী। আজ পর্যন্ত মনে হয়নি, নাটক করতে গিয়ে কোনো দর্শক মনে করেননি ওটি নদী। আর একটি কালো কাপড়ের ওপরে একটু কাগজ ছিঁড়ে একটু আঠা দিয়ে, যেটাকে আমরা পেপার কোলাজ বলি, ওপর থেকে ঝুলিয়ে দেওয়া ছিল। আপনি ভেবে নিন এটা চাঁদ, ওই দেখো গোল বলে চাঁদটা খুব সুন্দর দেখতে, তার চাঁদ হয়ে যায় সুন্দর করে, কালী পুজোর মতো লাইট না জ্বালালেও হয়। তাই এরমভাবে করতে 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 ঠাকুরনগরে একদিন নাটক করতে এলাম, আমার বন্ধুদের একটা কম্পিটিশন। তো আমরা যে ড্রেস পরে আছি, যে যেভাবে দুজন না তিনজন, আমরা অফিস ফেরত, আমি তখন চাকরি করি। হ্যাঁ, আমি তখন রফিয়া আহমেদ কিডাই রোডে একটা আর্ট ডিরেক্টরের চাকরি করি। চাকরি থেকে চলে এলাম, আমাদের নাটক প্রথম গিয়ে আমি আশিসবাবুকে চিনি না, তা গিয়ে দেখলাম রবীন্দ্রভারতীর টিম আছে। তো রবীন্দ্রভারতীর টিমকে আমরা একটু দুর্বল বলে ভাবতাম। হ্যাঁ, আর্ট কলেজে রবীন্দ্রভারতী মানে একটু দুর্বল ভাবতাম। হ্যাঁ, ঠিক আছে চলো, আমার সঙ্গে যুদ্ধ নেই, আমি ছবি আঁকি, ওরা নাটক করে। তো নাটক করতে হবে, বিচারক দেখলাম এরম একটা লোক বসে আছে। হ্যাঁ, আরও কে, এরা বিচারক, ঠিক আছে, আমাদের নাটকে কোনো সেট টেট লাইট টাইট নেই, কিছু মিউজিক টিউজিক নেই, ও কথা বললেই নাটক হয়ে যাবে বলে শুরু করলাম। শুরু পরে রেজাল্টে কি প্রাইজ পেয়ে গেছি। 10 কম্পার্টমেন্টে উঠে এক ভদ্রলোক বলছে এখানে বুদ্ধদেবকে, ওই ভদ্রলোক এলেন কম্পার্টমেন্টে, ওনার নাম আশিস দাস, আমার নাম বুদ্ধ, আলাপ শুরু হয়ে গেল। ঠিক আছে, বেদান শুনে রাখ। সেটা বেচা কেনার গল্প, তোদের টাউন হলে আমাদের উজ্জ্বলরা করিয়েছিল সাগ্নিক পত্রিকার তরফ থেকে। সেই নাটকটি প্রায় 90 থেকে আরও বেশি শো হয়েছে, যে কোনো জায়গায় করে দেওয়া যায়, এখানে করে দেওয়া হয়, আজকেও করে দেওয়া যায়, কিছু লাগে না, একটা ঢোল একটা কাঁসি হলেই হয়ে যায়। তো এরম করতে করতে শুধু ভাবছি যে এই যে একটা, তখন তো ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছে যারা কম্পিটিশন আয়োজন করে, যেমন নাম নেবে না অরুণবাবুর মতো, এরম প্রচুর লোক আছে। আমার এন্ট্রি ফি ছিল 25 টাকা, ফেরত দিয়েছে ব্রতী, আমার এখনও মনে আছে। প্রবীর দত্ত নিজে করে গেছেন, সে তো লিখি যে আপনারা কী এমন দুজন মিলে করবেন না, ওই প্রবীর দত্ত না, ওই প্রবীর দত্ত কিন্তু করার নেই স্যার, ওই নামটা বলতেই হবে, কারণ উনি আমাদের মানে নাটকের প্রথম। ওই প্রবীর দত্ত নিজে করে গেছেন, আপনারা কী এমন করবেন বলে ব্রতী আমাদের নেয়নি, কিন্তু 25 টাকা ফেরত দিয়ে, তখন 25 টাকা এন্ট্রি ফি ছিল, ফেরত দিয়ে দিয়েছে। আর ভারী গলায় একটু পাটা টেনে কথা বলতে, না হবে না এখন, হ্যাঁ ঠিক আছে, বাদ দিয়ে দিল। খুব রাগ হলো, দুঃখ হলো, কিন্তু সারা পশ্চিমবঙ্গে সেতুলেখিতে প্রচুর পুরস্কার পেয়েছে। আমাদের দল শুরু হয়ে গেল দৃষ্টি 1990 থেকে, বেচাকেনার গল্প এদিক ওদিক করে হচ্ছে। ওই যে ছেলেটি নেশা করতো, ওই কিন্তু সহযোদ্ধা। আর যে ঢোল বাজাতো সে ভ্যান চালায়, যে লাইটে ডিমার টানছে ওই বাপি টিঙ্কুর মতো না, সে বাড়িতে ওয়্যারিং করে। আমি সেইখান থেকে একটা জিনিস শিখেছি যে নন থিয়েট্রিক্যাল এই যে দুটো শব্দের প্রয়োগ হয়, অর্থাৎ আমি বলি যে একটু অবজারভেশন করলে দেখা যায়, যেমন আমার বাড়ির কাজের বউটা, এই যে সবাই আমাকে বলছে ওরে বাপরে বাপ শিল্পশালাটা তৈরি হয়ে গেল, এই বুদ্ধ এরকম খুব বলছে। আমি বলছি ও কিন্তু আমাদের কোনো দিন নাটক দেখিনি, আমার এত দুর্বল আয়োজক সংস্থা, ওকে নাটক দেখাতে পারলাম না, ওর বাড়ির বাচ্চা আমাদের কোনো দিন নাটক করতে আসবে না, অথচ আমরা বলবো রোজ সাঁঝের বেলায় 10টা লোক ট্যানার মতো ঝান্ডা নিয়ে চিৎকার করে বলছে এক হও। হ্যাঁ, শালা তোদের যত চিৎকার জমে এদিকে ভেন্ন হওয়ার গাড়ি তত টকবক করে ছোটে, প্রবীর দত্ত বলেছেন আমি না। তো সেই ট্র্যাডিশন সমানে চলেছে, চারিদিকে যা পাচ্ছে হোকে যাক, আমার দেখার দরকার নেই। এইবারে মঞ্চে ওই যে ইঞ্জেকশনটা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওটা সিস্টেম হচ্ছে যে কম্পিটিশনে আপনি যদি যান, আমি জানি না বিধান গেছিস কি না, কম্পিটিশনে 10 মিনিটের মধ্যে মঞ্চটা খুলতে হবে, 10 মিনিটের মধ্যে সাজাতে হবে, নাটক হয়ে যাওয়ার পরে পর্দাটা খুলে 10 মিনিটের মধ্যে দেখাতে হবে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় দিয়ে গেলাম, তাই তো বিশ্বনাথ? তো এরকম পরিস্থিতির মধ্যে তাহলে মঞ্চ কীরকম হবে? বিজ্ঞান নিয়ে তোমাকে বাস্তবিক জমিতে দাঁড়িয়ে মঞ্চ সাজিয়ে নাটক করে আবার মঞ্চ দেখিয়ে দিতে হবে। তা মাথার মধ্যে ওই আর্ট ডিরেক্টরের চাকরি করি, তো ভাবছি এটা তো দোতলা বাড়ি বানাতে হবে, দোতলা বাড়িটা কী করে হবে 10 মিনিটের মধ্যে আবার দোতলা বাড়ি করতে করতে আমি দেখলাম, এখন তো অনেক আধুনিক, দেখবেন যারা সেই সময় ওই স্কুটি না তো স্কুটার চালাতো, তার গায়ে দেখবেন দুটো বর্ডার থাকতো স্টিকার, গামিং স্টিকার। ওই গামিং স্টিকারটা আমাদের এখানে প্রিন্টিং হতো। তো আমি ওই ছাপাটা দেখছি, আর ওটা দেখছি যে ধরুন আমার প্যান্টে লাগিয়ে টেনে দেখছি উঠে যায়, এখানে কোনো গামের স্পট পড়ে না, সিলিকন লাগানো। আমি বললাম এইটা যদি আমি আঁকিমুখি করে স্কেচ করি তাহলে আমার 4 মিনিট লাগবে, তা হাতে রইলে 6 মিনিট, টেনে খুলে দিতেও তো 4 মিনিট লাগবে, এটা দিয়ে একটা ভয়ঙ্কর বাড়ি করা যায় বলে ওইটা দিয়ে মঞ্চ বানিয়ে ফেললাম। পর্দা খোলার পর বলছি এত তাড়াতাড়ি এত বড় দুতলা বাড়ি কী করে হলো, আবার নেই, কিন্তু ওটা তো আমি জানি, আমি তো ছবি আঁকতে পারি। ওইটা দিয়ে করে সব জায়গায় যেখানেই যাচ্ছি দেখি শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ প্রযোজনা, শ্রেষ্ঠ মঞ্চ,
এইবারে আমার মাথায় বদ বুদ্ধি খেলে গেল, তাহলে বেশি মাল বইব না, লোক নেই, গাড়ি তো দূরস্থ, এখন তো গাড়ি টাড়ি ছাড়া নাটক হয় না, আমরাও তাই, কিন্তু তখন তো এরমভাবে নাটক হয়। এবার দীপাদি নাটক করবে, হ্যাঁ, সে নাটক কোনো গৃহবধূ কাপড় ভাঁজ করলে কতটুকু হয়, দেখুন আমাদের সবারই রুমাল থাকে, এই রুমালটা খুললে অনেক বড় হবে, আবার রুমালটা ভাঁজ করলে করতে 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 একটুখানি হয়ে যাবে। শুধু ভাবছি এটাকে নানান রকমভাবে করলে কি হয়, এই পোকা মারা কল বলে এটাকে গ্রাম্য ভাষায়। পোকা মারা কল যখন মাথার মধ্যে ঢুকলো, তখন কটন কাপড়, ও বলতে বলেছে বলে বলছি, তখন কটন কাপড়ের মঞ্চে ব্যবহার করলাম, এবং আমি সেখানে আশিসদাকে যথেষ্ট বোধহয় সাহায্য করেছিলাম মঞ্চ নির্মাণে। কাপড় লাগানোর পরে আমাদের একটা রোগ আছে না, আমাদের রোগ আছে, মানে আমি যেহেতু কলেজে পড়িছি, আমি বলছি আমি পাবলো পিকাসো দেখবো, আমি মার্কস সাগেল দেখবো। আর মার্কস সাগেল কষ্ট তো হয়ই, যে আমি তো শিল্পী হব মা, তো আমার খুব ইচ্ছে আমি খুব বড় শিল্পী হব, আমি একটু আমার মতো করে বাঁচি না, ওখানে কেন ভর্তি করতে নিয়ে যাচ্ছ, ওখানে যে আমার ভাল লাগে না, ওই জায়গাটার গন্ধটাই ভালো না, ছবি আঁকবো কী করে, তো তুমি মা আমাকে আমার মতো থাকতে দাও বলে আমি একটা ক্যান্ডেল জ্বাললাম, ক্যান্ডেলটা জ্বলছে, রাত নিশুতি, সবাই ঘুমোচ্ছে, আমি ক্যান্ডেলের আলোয় কী যেন একটা দেখছি, আঁকবো পরে, হঠাৎ করে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বাতিটা নিভিয়ে দাও, আমার ঘুমে ব্যাঘাত হচ্ছে। আর তোমাকে তো এর আগেও একাধিকবার বলেছি, তুমি হবে একজন সাধারণ কেরানি, এর জন্য বাতি পোড়ানো কি খুব জরুরি, দিনের আলোয় তোমার সব কাজটা সেরে নাও। মার্কস সাগেল পড়ে দেখবেন, ওনার বন্ধুর বঙ্গানুবাদ করা, গাঙ্গুলি আপনাদের কলেজের, হ্যাঁ, শুভাশিস গাঙ্গুলি, এইটা না আমার মার্কস সাগেল সারা জীবন টানে, সত্যিই তো এইটাই তো মার্কস সাগেল। তখন বৌদির ওই নাটকটা অসাধারণ অভিনয় করেছিলেন, সেই সময়ের লড়াইয়ের সঙ্গে কিন্তু বর্তমানের লড়াই, আমি কিন্তু সরি মানে কিছু মনে করবেন না, আমাদের কিন্তু ওই যা পাবো তাই দিয়ে মঞ্চ, নকশারও সেই অবস্থা ছিল কিন্তু, অর্থাৎ আমি বারবার বলছি না কিন্তু, যেন তথাগত রাগ না করে, এরকম একটা বুড়ো হয়ে গেলে একটা সমস্যা হয়। এই জানিস তো, ওরা শুধু বলে ওরা না করেছিলাম, আমি ওইটা বিশ্বাসী না, আমি তো 25 বছর বয়স, মাস্টার্ড হয়ে গেছে তো নাটকে, পড়েছিলাম বলে আমি জায়গা চাইছি না, আমি বলছি এটা আপনি আজকে যেটা করছেন আগামী দিনে আরও আধুনিক হবে, তখন আপনার করেছিলামটা কেউ ব্যঙ্গ করবে, আমি ব্যঙ্গাত্মকভাবে বলছি না, গুটি কয়েক কাপড় ব্যাগের মধ্যে ভরে গেলে একটা কোনো গৃহবধূর মঞ্চ হয়ে যায়। এই কাপড় আমাকে পাগলা করে দিল, কিন্তু আমাদের স্বভাব খারাপ। আমি নীলকণ্ঠ সেনগুপ্তের নাটকের মঞ্চে আমার দত্তপুরে একটি দল অনুরূপ করছে, তখন চুরি করার স্বভাব ছিল, তাই মার্কস সাগেল হওয়ার স্বভাব নেই। আমার মনে হলো পরবর্তী ক্ষেত্রে দেখছি ও কাপড় লাগাচ্ছে, সবাই ধেড়িয়ে অনেক কম্পিটিশনে কাপড় লাগাচ্ছে, এটা কিন্তু হলফ করে বলতে পারি, এই মাইকের আওয়াজ যেখানেই যাক, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যেমন লোগোর সম্পর্ক, কাপড় লাগানোর সম্পর্ক বুদ্ধ ভট্টাচার্য, এটা আমি অহংকার করব, এর জন্য আর তালি হয়ে যায়। হ্যাঁ কি বাঁশ তো ছেড়ে দিন, বাঁশ কেন বেঁকে পড়ে আছে, বাঁশটা ব্যাঁচটা যদি এগিয়ে আসে, বাঁশটা এগিয়ে এলো, বাঁশগুলো লাগানোর পরে একটু রং ছিটিয়ে দিলে কী হয়, এখানে গেট হয়ে গেল ন্যাশনাল ফেস্টিভ্যালে, হ্যাঁ, এক রাত্রির মধ্যে গেট হয়ে গেল, মনে আছে তো, হ্যাঁ। আর আমার একটা মজাদার বিষয় আছে, আমাকে কেমন এনার্জেটিক মনে হচ্ছে না, বুকে 3টে স্ট্রেন আছে, আমি মারা যাচ্ছিলাম ওই ঘরটায়, ওই বড় ঘরটায় নাটক করতে করতে মরে যাচ্ছিলাম পবিত্রা, জানেন তো, হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি, কিন্তু আমার আপনার আগে আমি এই বিষয়ে অ্যাডভান্স। আর গান্ধীজি 3টে গুলি, আমার 3টে, আপনার 2টো, একটা নেই, হ্যাঁ, গান্ধীজি 3টে গুলি করা ছিল, আমার 3টে আছে, আমি একটা জায়গায় গর্ব করি, ওই ঘরের মধ্যে অভিনয় করতে করতে মরে যাচ্ছিলাম, এটা অনেকে জানে কি এখানে, ওই ঘরেই মরে যাচ্ছিলাম, যেই ঘরে বালি দিয়ে ভিজিয়েছি আমি জানি না, আমি তার আগে ওখানে গল্প করে গেলাম, আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, তারপরে এই থিয়েটারে বন্ধুরা বাঁচিয়ে দিল, 3খানা স্ট্রেন, এতটা এনার্জেটিক লাগছে কেন কে জানে। যাই হোক, বাঁশের গেট বললাম, আমার জার্নিটা বিদঘুটে, আমি শুধু ওই লাকি বা তথাগত এদের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আর শিল্পশালার গল্পটা বলতে কি, যে আমার না, শিল্পশালার গল্প বলে শেষ করে দিই, হ্যাঁ, বউও নাটক করে, মেয়েও নাটক করে, আর আমি না কোনো হতাশ নেই, আমার মনে হচ্ছে শিল্পশালা বানাচ্ছি একটা, আমরা হঠাৎ মনে হচ্ছে আমি গিয়ে সর্ষে রাখা, এটা কিন্তু আমার মনে হচ্ছে আশিসদা, পাট রাখা, ধান রাখা, একটা অন্যরকম একটা 6 ফিট 6.5 ফিটের লোক এসে বললো এখানে কী চাই, আলাম না এখানে নাটক করতুম বানিয়েছি, সে কোনো এক কালে সরে যান সর্ষে ঢুকবে, মানে শিল্পশালাটা সর্ষে গুদাম হয়ে গেছে আমার মনে হয়। কিন্তু এটা কিন্তু হতাশার জায়গা থেকে নেবেন না, শিল্পশালা বানাতে হবে এরকম কোনো তাগিদ আমার নেই। আমার মনে হচ্ছিল যে এত অচ্ছুত থিয়েটার করে ফেললাম 44 বছর ধরে, কেউ একটুখানি একটা গ্যারেজের গাড়ি বের করবে, তারপর রিহার্সাল করব, একটা গার্লস স্কুলে, যেহেতু আমি ওই তথাকথিত রাজনীতি করি না,
আমাদের পাশের ঘরে রিহার্সাল করছে তথাকথিত রাজনৈতিক দলের বিশ্বাসী দল আরাম করে আমার ওই অনুমতিটা দিল না। আমি খোলা মাঠে গাছতলায় থিয়েটার করছি, এই করতে করতে দৌড়ে দৌড়ে আগান বাগান, মানে সে এক বিচ্ছিরি, এটাকেই লড়াই বলে বোধ হয়। তো সেটা আমার ভাল লাগতো, কিন্তু মনে হতো একটা তো অন্তত আচ্ছাদন দরকার। তো আমার আজীবনই ইচ্ছা একটু ওপেন জায়গায় নাটক করার, এই জায়গাটা নাটক করতে আমার বেশি ভালো লাগে, তাতে যা আলো আসবে আসবে। তো সেটা কালার টেকনোলজি থেকে শিখেছিলাম। তো এরকম এক ভদ্রলোককে গিয়ে বললাম, আপনি একটু যদি জমি দেন আমরা তাহলে জমিটা কিনতে পারি, এই 50-60টা লোক বসবে, একটা হল বানাতে পারি, নট ব্ল্যাক বক্স, নট শিল্পশালা, একটু স্পেস। তো সে দিলেন না। এই করতে করতে যাকে ওইরকম যন্ত্রপাতিটাতি লেগে গেল, একটু ক্ষীণ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম। লোকে আরও বেশি মস্তানি মারবে যে দুর্বল মাল দে না, থ্রেট করে দে। হ্যাঁ ঠিক আছে চলো। বলতে বলতে 1918 সালে অ্যাটাকটা হয়েছিল। 20 সালে আমার এক বন্ধু, সে বললো তোর কি একটা স্বপ্ন ছিল কি বানাবি, তাহলে আমি একটু জায়গা দিতে পারি, বানাবি? আর এখানে যেখানে দাঁড়িয়ে আছে ওরা দাঁড়াও, পা নড়ানো যাবে না, ও যেখানে গেছে পা নড়ানো যাবে না। আর কিন্তু ও যেভাবে বলেছো, কারণ এগুলো একটা আধ্যাত্মিকতা আছে জানেন তো, সেটা পরে বলবো একদিন। রিচুয়াল আছে কিছু, পা নড়ানো যাবে না, চক মার্কিং করে দিলে একটুও নড়া যাবে না, কারণ ভালো কথা বলেছো নড়া যাবে না, তোমাকে এখন গুলি করলে এখানেই করা হবে, তুমি এক পা নড়তে পারবে না, তাহলে পাঞ্চ হয়ে যাবে। ওখানে দাঁড়িয়েছে, আমি ফোনটা নিয়েছি, 100 লোক দাঁড় করিয়েছি, 100 লোক ফোনে, উইদিন 30 মিনিটস। রিক্সাওয়ালা থেকে শুরু করে সব এখানে দাঁড়িয়েছে। বউকে ফোন করেছি, শাঁখ নিয়ে এসো, আসো। শাঁখ ফাঁক বেজে মেজে ওইখানে ঠিকাদারকে ডেকে বলছি, এইখানে যে পা দাঁড়িয়েছে এইখানে কোদাল মারতে হবে, এইখানে এইখানে এক্ষণে, উইদিন 1 আওয়ার কোদাল মেরেছে। আজকে নাট্যোৎসব 27-28-29, কে বলি হবে না? অ্যাডামেন্ট, এই অ্যাডামেন্টটা শিল্পশালাটা হবে, হয়নি, হবেই, হবে না, হবেই। আর দীপাদি আগের দিন বলছিল ইন্সপায়ার্ড তো তথাগতরা দারুণ, মানে ভয়ঙ্কর। ও দিয়ারা, ওই যে বাচ্চা মেয়ে সব, বাপি টাপি টিঙ্কু ফিঙ্কু, ওই যে বাপার ছেলে সব। সুতরাং বিধান টিধান বিশ্বনাথ সবাইকেই বলি কি যে আমার দুটো জিনিস, সেটা হচ্ছে যে আমি বলতে চাই না, অকপটে বলে দিচ্ছি, আশিসদার একটা আবদার, দীপা বৌদির ভয়ঙ্কর শাসনের আবদার ছিল, এই তুমি বলবো না মানে তোমাকে বলতে হবে। আমি অনেকটা এইভাবেই এসেছি, কোনো ভনিতা না করে বলছি, এরা বলুক একটু শুনি, কিন্তু এখনও আয়োজন করতে হয়, খুব দুঃসময়ের মধ্যে দিয়ে আছি, প্রচুর টাকা বাকি, 3,28,000 টাকা আজকে সকালের হিসেবে বাজারে পায়। কিন্তু আমি এমন একটি ব্যক্তি, আমাকে খুব বিশ্বাস এবং ভালোবাসার জায়গায় কেউ টাকা চাইছে না। রাত পোয়ালে প্রায় আনুমানিক 70 থেকে 72,000 টাকার ফেস্টিভ্যাল উতরে যাবে, খুব ভালোভাবে উতরে যাবে। অনেক নাটক হবে, প্রায় 12টা স্কুল থিয়েটার নিয়ে। আমারও তো ইচ্ছে হয়, মা বুঝে টেকার বানা দো, লাকি ওখানে বলুক, তথাগত যে প্রযোজনাটা মহলা করলো ওখানে কেন ফাইনালি করবে না? কিন্তু সত্যি কথা বলতে কি, আমাকে অচেনা মানুষ করে দেওয়া হচ্ছে তো কাপলেটে চা দিয়ে। আজকে প্রথম নকশায় আসার পর আমাকে ওখানে কাপলেটে চা দিয়ে অপমান করা হয়েছে। হ্যাঁ, এবং এই কাপলেট দেখলেই মনে হয় প্রবীরদা আমি অনাত্মীয় না আত্মীয় কে জানে, আপনিই বুঝুন। এখন এইটা আমার কাছে এক্সপেকটেশন। হ্যাঁ, তাহলে আত্মীয় যাক, আমি এটা বারণ করেছি, কিন্তু আমি একদম হার্ট থেকে বলছি, হৃদয় থেকে বলছি, বিধান ভয়ঙ্কর বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শব্দটা আমি বলবো না। আমার কাছে সময় কখনো বাজে হয় না, আমার কাছে কোনো দিন খারাপ হয় না, আমার কাছে কোনো বেকার বলে কিছু নেই, সকার বলে কিছু নেই, আমার কাছে বিতাড়িত বলে কিছু নেই। আমার কাছে যেটা প্রিয় শব্দ সেটা হচ্ছে থ্রেট অ্যান্ড থ্রেট। তোমার যদি থিয়েটার করবার ইচ্ছা হয়, তোমার কোনো ক্ষমতা নেই কারোর আটকাবে। এবং নকশা যে জায়গায় যেখান থেকে এসেছে, মানে রেল লাইনের পাশের ঘরটার নাম ভুলে গেছি, রেল লাইনের পাশের ঘরটার নাম খেলাঘর থেকে এসেছি। আমি খুব অব্যবস্থার মধ্যে এটা দেখেছি, দেখতে দেখতে আজকে এখানে এলে কোথাও একটা যদি গেটেও দাঁড়িয়ে থাকি, কদিন আগে এখান দিয়ে একটা রিহার্সাল রুমে যাচ্ছিলাম, আর দেখলেই এক পলক ভাল লাগে। এটা আমি সত্যি দীপাবতী যেটা বলেছেন ইন্সপায়ার্ড, এবং আগামী দিনে আশা করছি যে আমরা যেটা নির্মাণ করছি অন্যরকমভাবে একটা প্রজন্ম আসছেন যারা আমাদের সম্মানীয়, তারা কিছু একটা ভয়ঙ্কর করবেন, পাবলো পিকাসো কিংবা আরও অন্যান্য কিছু, এবং তার থেকেও একটু অন্যরকম কিছু এইটা। আর আমার জার্নি সব মিলিয়ে একটা দলা পাকানো, আমি ক্যানভাসে রং ছুঁড়ে দিলাম। নকশার প্রচুর নাটক আছে, যে নাটক আমি মঞ্চ বানিয়েছি। আর আগামী দিনের সুযোগ যদি ওই যে একটু রাতে দুই বুড়ো আলোচনা হয়, আমাদের আবার
45 মিনিট 48 মিনিট 1 ঘন্টা 20 মিনিটের নিচে কাটে না। আবার রাত 12টার পর হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে, কী হলে কী হয়, আসলে এগুলো আমরা সেই সন্তানকে আগলে রাখার মতো জায়গায় এসেছি। আমি আশা নিয়ে প্রতি মুহূর্তে বাঁচি এমনটা নয়, আমি প্রতি মুহূর্তে বাঁচি সাহস নিয়ে যে থিয়েটার এই যে আয়োজন হয়েছে এবং শেষ হবে যেদিন, শেষ তো হয় না, আবার শুরু হবে, তো সকলকে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, আরও একদিন কোনো দিন বলবো। আর আমরা এই অনুষ্ঠানটা করি, এটা খুব ইন্টারেস্টিং। এই অনুষ্ঠানটা যেটা হচ্ছে এটা আমরা করি প্রত্যেক মাসে একদিন। সেটা একটা নাম আছে, আমার ভালোবাসা আমার থিয়েটার। এখানে আপনাকে জার্নিটাই বলতে হবে। আপনি এসে বলবেন, 30 জন শ্রোতা থাকে আমাদের, তারা শুনবেন, আপনি যা খুশি বলতে পারেন। সেই আড্ডায় আশিসদা বলে এসেছে, অনেক আগে বলে এসেছে, আগামী দিনে এই আশা রাখি আপনারাও যাবেন, বলবেন এবং শুনবেন। আর আমার পরে লাকি বা তথাগত বলুক, আমি একটা অনুমতি নেব, পদ অনুমতি। মানে জলের বোতল নিয়ে ওইখানে শ্রোতা হিসেবে চলে যাব, এই অনুমতিটা দিও। এইভাবে আমি অনেকক্ষণ থাকতে চাইছি না, ঠিক আছে? সকলকে আমার হার্দিক শুভেচ্ছা, প্রণাম। নায়কদা, তুমি ভালো থাকবেন, যুগ যুগ জিও, 12 ন্যাশনাল। আমি নেই, আমি শুধু নকশা এবং উৎসব। গোবরডাঙ্গা থিয়েটার দীর্ঘজীবী হোক। তুলে দিচ্ছি দীপা, আমার বন্ধু এবং বৌদি এবং আমার শ্রদ্ধেয় ব্যক্তির হাতে। হাততালি থেমে গেল। এখন আমরা একটুখানি তথাগতর কথা শুনব। কালকে আশিস কথায় কথায় বলছিল যে তথাগত যতদিন মানে তথা ছিল ততদিনও সময় করতে পারেনি। আমাদের এই যে সেমিনারটা, এটা আমরা বহু মানুষকে নিয়ে এসেছি, ওর সমবয়সী, ওর সঙ্গে কাজ করছে এরকম মানুষ বহু এসেছে, কিন্তু তথা সময় করে উঠতে পারেনি। তথা যখন তথাগত হলো তখন ওর সময় হলো, এবং সেটা ইন্টারেস্টিং। ওকে বলা হলো যে তুই এরকম বলতে পারবি, এরকম আমরা চাইছি তুই এরকম বলিস। ও বলল কালকে জানাই। তো আসে, ঠিক আছে, স্বাভাবিক, ওর তো দেখবে কি অবস্থা আছে না আছে নাটকের। কালকে আর কোনো খবর নেই, পরশু দিনও কোনো খবর নেই। তো আশিস বলল তাহলে ও পারবে না নিশ্চয়ই, বলতেও পারছে না, ঠিক আছে আমি কাউকে বলে দিই। তার 2 দিন পরে তথা লিখছে, আমি একটু কথা বলতে চাই। তথা ফোন করছি, আশিস তো যথারীতি সকলেই মোটামুটি কম বেশি জানে আশিসকে ফোন করে যাওয়া যায়, কিন্তু ফোনটার রিসিভ হয় না। তো যাই হোক, এই সুনাম আশিসের প্রচুর আছে। তথাও ফোন করছে, আশিস ধরেনি বা ধরতে পারেনি, যাই হোক এরকম চলছিল। করতে করতে তথা একটা মেসেজ দিল, আমি কি একটু কথা বলতে পারি? তারপরের দিন কথা হলো, আমি আসলে ভাবছিলাম যে আমি কি বলতে পারি। আমাকে একটা সেমিনারে ডাকা হয়েছে, সেইটাকে আমাকে একটু হজম করতে হলো, আমাকে একটু ভাবতে হলো যে আমি আমার কোন জার্নির কথা বা কিভাবে আমি এই কথাগুলো বলবো। এই যে একটা সময় নেওয়া, এই সময় নেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই ওটা আর হয়ে ওঠে না। যাদের হয় না তাদের কিছুই হয় না, যাদের হয় তারা তথাগত হয়। তো তথাগত, ওর কথা একটু শুনি। বুধ ধরে এরকম পড়ে, তথা ভীষণ ঠান্ডা, লাকিও আবার খুব এরকম। আমরা একটু তথাগতর কথা শুনিনি। আসলে এখানে যা বলতে হবে তা আমার নিজের কথা, তা সেই জন্য আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম যখন আমাকে কথা বলতে বলা হয়েছিল। কেননা আমি মূলত যেটা বলতে খুব কনফিডেন্ট ফিল করি সেটা নাট্যকারের লিখে দেওয়া সংলাপ, এবং সেটা অনেক দিন ধরে চর্চা করে তৈরি করে তারপরে বলতে পারি। মানে ওই হঠাৎ করে মানে ইমপ্রোভাইজেশন ব্যাপারটাতে আমি খুব নড়বড়ে, ওটা আমি ঠিক ভালো পারি না। তা সেই জন্য একটু সময় লাগে আর কি সব কিছুতেই। আমার জার্নি, আমার থিয়েটার নিয়ে বলতে গেলে আমার খুব সামান্য জার্নি, 20 বছরের। 2004 সালে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আমার থিয়েটারের জার্নি, মোটামুটি সিরিয়াস থিয়েটারের জার্নি শুরু।
তা এই এই জার্নিতে থিয়েটার কতটা কি আমি করে উঠতে পেরেছি জানি না, কিন্তু জার্নি অনেকটা করেছি। কেননা আমাকে রোজই প্রায় চন্দননগর থেকে, আমার চন্দননগরে বাড়ি, তা চন্দননগর থেকে হাওড়া এবং হাওড়া থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে হতো আর কি। তা ওই সব মিলিয়ে প্রত্যেক দিন যাতায়াতে প্রায় 2.5 ঘন্টা সময় আমার যেত জার্নিতে। তা আমি ভাবলাম আমার জার্নি, আমার থিয়েটার নিয়ে বলতে গেলে প্রথমেই এই জার্নিটার কথাটা মেনশন করা উচিত। আমি জানি যে এর থেকেও বেশি সময় জার্নি করে আরও অনেকে থিয়েটার করে, কিন্তু এই জার্নিটা একটা মানে যারা এতদিন ধরে জার্নি করে, এতটা দূরে জার্নি করে থিয়েটার করে, আমার মনে হয় তাদের জীবনে এই জার্নিটা একটা খুব বিশেষ ব্যাপার। মানে এই সময়টা কিভাবে কাটাবো, প্রথম দিকে এই ট্রেন জার্নিতে বা বাস জার্নিতে বই পড়তাম, তারপরে একটা সময়ের পর সেটাতে একটা বোরডাম আসতে শুরু করলো, মানে ওই পরিবেশে আর কিছুই ভালো লাগছে না, কনসেন্ট্রেট করতে পারছি না। আর চন্দননগরের থিয়েটারের কোনো দলের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়নি। আমার এমনভাবেই থিয়েটারের, রবীন্দ্রভারতীর পরে থিয়েটারের কানেকশনটা কলকাতার সঙ্গে এমনভাবে তৈরি হলো যে চন্দননগরে থিয়েটার মানে করে ওঠা হয়নি। আমার থিয়েটারটা পুরোটাই কলকাতা কেন্দ্রিক, তা সেই জন্যই জার্নিটা আমাকে করতেই হতো। আমার থিয়েটারের জার্নি নিয়ে ভাবতে গেলে আমি ভেবে দেখলাম যে কয়েকটা ফেজ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। আমি সেগুলো নিয়ে একটু বলতে চাই, তার থেকে যদি প্রয়োজনীয় কিছু কথা উঠে আসে মানে সেটাই আসল আর কি, সেটুকুনি নির্যাস। প্রথমত আমার নাটক করতে আসা ক্লাস 7-এ আমি আমাদের স্কুলে ডাকঘর নাটকে অমলের চরিত্র করলাম, এবং প্রথমবার আমি খুব প্রশংসিত হলাম জীবনে, যেটা পড়াশোনার জন্য কখনো হয়নি। মানে পড়াশোনার জন্য চিরকাল বাবার কাছে খুব শুনে, আমার বাবা একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, অঙ্কের টিচার ছিলেন, ভীষণ ডিসিপ্লিনড পাংচুয়াল মানুষ ছিলেন, এবং পড়াশোনায় খুবই স্ট্রিক্ট ছিলেন আর কি, যে এইভাবেই পড়তে হবে, এত ঘন্টা পড়তে বসতে হবে, এই সময় ঘুম থেকে উঠে এই সময় পড়তে হবে। তার সেইটাতে কোনোদিনই বাবাকে খুশি করে উঠতে পারিনি বলে খুবই খুবই বকা খেতাম, এবং সেটা নিয়ে এরা ভেতরে তো ছিল যে তাহলে আমি কিছুই পারছি না। খেলাধুলা করতাম খুব, কিন্তু আমার মতো খেলাধুলা আরও অনেক 5-10 জন করতো, কাজেই সেটাতে খুব আলাদা করে গৌরব কিছু ছিল না। কিন্তু যখন আমি ডাকঘরে অমল করলাম স্কুলে, আমার মনে আছে এবিটি এর তখন ছিল শিক্ষকদের সংস্থা, তারা সেটা অর্গানাইজ করেছিল। সেখানে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা, টিচাররা সবাই এসেছিলেন, এবং অনেক সিনিয়র মানুষজন এসে বললেন, বাহ ভাই তুমি তো খুব ভালো করো, কোথায় বাড়ি, কি নাম, অমুক তমুক জিজ্ঞেস করলো, তা পিঠ ঠিট চাপড়ে দিল। তা খুব ভালো লাগলো আমার, সেই যে মনে হলো যে আমি কিছু একটা পারছি, তো বেশ লোকে প্রশংসা করছে। তা তখন খুব, তারপর থেকে ভালো লাগলো। আমার বাড়িতে কেবলমাত্র আমার জ্যাঠামশাই থিয়েটার করতেন। আমি বুদ্ধদার মতো অতটা প্রিভিলেজড নই যে বাড়ির সবাই থিয়েটার করছেন এরকম একটা পরিবেশ। জ্যাঠামশাই করতেন, একসময় যাত্রা করতেন, তারপর চন্দননগরে থিয়েটার করতেন। তা জ্যাঠামশাই পাড়ায় নাটক নির্দেশনা করতেন আর কি। তা সেই নাটকগুলোর সঙ্গে থাকতাম, প্রম্পটারের কাজ করতাম, এবং খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা হচ্ছে, দেখতাম যে অভিনেতারা অভিনয় শুরু হওয়ার পর আস্তে আস্তে উইংয়ের ধারে চলে আসতো, সেখান থেকে আর নড়তো না, কেননা প্রম্পট ছাড়া তাদের আর গতি নেই। আর আমি একবার এই উইংয়ে একবার ওই উইংয়ে গিয়ে প্রম্পট করতাম, এবং রিহার্সালগুলোতে থাকতাম, কিভাবে অভিনয় করতে বলা হচ্ছে তাদেরকে, কথাগুলো কিভাবে ডেলিভারি করতে বলা হচ্ছে, কিভাবে হেঁটে যেতে বলা হচ্ছে, ফিজিক্যালিটি কেমন হবে সে নিয়ে একটা আলোচনা হচ্ছে। তা সেই নিয়ে একটা ধারণা তৈরি হতে মানে শুরু হলো আর কি। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আসার পর এটা একটা ফেজ, যেখানে আমি বুঝতে পারলাম যে থিয়েটারটা সিরিয়াসলি করতে গেলে কি কি করতে হবে, কি কি পড়তে হবে মূলত। সেই বইগুলোর অন্তত খোঁজ পেলাম, যে প্রাথমিকভাবে যে বইগুলো পড়াটা প্রয়োজনীয়। এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরটাতেই আমার যোগাযোগ হয় অদ্রিজা দাশগুপ্তর সঙ্গে, এবং তারপরে আমি অদ্রিজাদির সঙ্গে কাজ করা শুরু করি। উহিনী কলকাতা দলটা তারপর ফর্ম করে, সেখানে একটা সিরিয়াস ট্রেনিংয়ের মধ্যে আমরা কয়েকজন ঢুকে পড়ি, যেখানে অদ্রিজাদি ন্যাশনাল স্কুল অফ ড্রামা পাস আউট, ফলে আমাদের একটা আকর্ষণ মানে সব সময় থাকতো যে নতুন কি শেখাবে এক্ষুনি অদ্রিজাদি আমাদের। তা সেইটা বরাবরই ছিল। তা
সেখানে একটা মানে সেখানে যে শিক্ষাটা আমরা পেলাম মূলত সেটা হচ্ছে একটা হচ্ছে অভিনেতার মন তৈরি করা, যে এক শুধু তো অভিনেতা মানে তো একজন শুধু অভিনেতা নয়, সে একজন শিল্পী, সার্বিকভাবে সমস্ত শিল্প সম্পর্কে তার যে ধারণা, ভালো নির্দেশকদের, সারা পৃথিবীর বিখ্যাত নির্দেশকদের সিনেমা দেখা, বিখ্যাত পেন্টারদের ছবি দেখা, স্কাল্পচার দেখা, নিয়মিত কবিতা পড়া, এবং মানে শুধু পড়া নয়, সেই কবিতার প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা এবং তারপরে সেটাকে এক্সপ্রেস করতে পারা, গান শোনা, কাদের গান শুনবো, সেই এইভাবে অভিনেতার মন তৈরির একটা যেমন কাজ চলতে থাকলো, তেমনি আবার একেবারে হাতে কলমে কাজ যেগুলো, যে হাঁটা চলা শেখা, মঞ্চের হাঁটা, ভোকাল এক্সারসাইজ, এই জিনিসগুলো ঠিক সেইভাবেই চলতে থাকলো। এইটা একটা এখন দাঁড়িয়ে মনে হয় যে এটা একটা বিরাট পাওয়া। 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত উহিনী কলকাতার সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং অদ্রিজাদির শিক্ষা পেয়েছি এই 7 বছর ধরে, সেটাতে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। এর পরের ফেজটা যেহেতু খুব মানে আমি প্রত্যেকটা ফেজকে খুব ডিটেলে আর যাচ্ছি না, কেননা সময়টা যেহেতু কম। এর পরের গুরুত্বপূর্ণ একটা ফেজ আমার জীবনে আসে যখন আমি সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় শ্যামার উড়াল বলে একটা নাটকে অভিনয় করি। উনি অনেকে সবাই প্রায় চেনেন, বাংলাদেশের একজন বিখ্যাত নাট্য নির্দেশক। উনি ওই রঙ্গকর্মীতে এই নাটকটা করিয়েছিলেন। তা সেটাও আমাকে অদ্রিজাদি বলেন যে জামিল এসেছেন, উনি শ্যামার উড়াল করাবেন, একজন ভালো কাউকে খুঁজছেন যে উত্তীয় করতে পারে। তা একদিন গেলাম, উনি বললেন আপনি গান জানেন? যেটুকু জানি গেয়ে শোনালাম। বললেন আপনি কিছু একটা করে দেখান। তা তখন আমি একটা নাটক করতাম আমার পরীক্ষাতেই, সেটা আমারই লেখা লাস্ট লোকাল বলে একটা নাটক করতাম, আমার ফাইনাল ইয়ার MA পরীক্ষায় ওটা করেছিলাম। সেইটা করে দেখালাম ওনাকে, তারপরে উনি বললেন ঠিক আছে আপনি আসুন। এইবার একটা 3 মাসের রিহার্সাল প্রসেস চললো। এইটা আমার জীবনে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, মানে নাট্য শিক্ষক হিসেবে জামিল আহমেদকে পাওয়াটা এটা একটা দুর্লভ অভিজ্ঞতা। মানে ওনার কাছে এবার যে শিক্ষাটা আমি যেগুলো মূলত পেলাম সেটা হচ্ছে ট্রুথ, মানে অভিনেতা কিভাবে ট্রুথকে ছুঁতে পারবে সেটা নিয়ে একটা মানে সাংঘাতিক রকমের চর্চা হতো। মানে যেদিন আমি বুঝতে পারছি রিহার্সালে যে আমি হয়তো সত্যি আজ পারছি, মানে ভেতর থেকে ভীষণ ভালো লাগছে। ওই যে বলে না যে নিজের ভালো লাগলে আসলে ভালো লাগছে, সেই কথাটা সব সময় বোধহয় সত্যি নয়। কেননা নিজের ভালো কি লাগা উচিত সেটা বোঝার জন্যও তো একটা পর্যায় পর্যন্ত নিজের বোধটাকে তৈরি করতে হয়। কাজেই সবসময় শুধু নিজের ভালো লাগছে মানেই দর্শকের ভালো লাগবে এরকমটা বোধহয় নয়। তা একদিন আমার খুব ভালো লাগছে, আমি দারুণ অভিনয় করছি মনে হচ্ছে সবটা, আর উনি একেবারে নিষ্ঠুরভাবে আর কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, দাঁড়ান 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 কী করছেন এসব বলে এসে তেড়ে মেরে এলেন। এরকম মানে দিনের পর দিন ঘটেছে যে কিছুই হচ্ছে না। তা আমার মনে হলো এটা 2012 সালের ঘটনা। 2004 থেকে খুব সিরিয়াসলি থিয়েটার করার চেষ্টা করছি, মানে শেখার চেষ্টা করছি, কত কি করছি, পড়ছি, এই করছি সেই করছি, ট্রেনিং করছি, এক্সারসাইজ করছি রোজ। কিন্তু মানে তারপরেও উনি যেভাবে ভেঙে চুড়ে দিলেন আমাকে, যে মানে আপনি কিচ্ছু জানেন না, এইটা প্রথমত আমাকে একটা বিরাট উপকার করলো। যে ভেতরটা পুরো ফাঁকা করে দিলেন আগে, যে শোনেন আপনি কিছু জানেন না, আপনি একেবারেই কিছু জানেন না, এইবার আমি আপনাকে জানাচ্ছি বলে, তখন এই ভেতরটা এমটি হয়ে গেলে তখন আবার ভর্তি হওয়ার জায়গা থাকে। এইবার তখন উনি আস্তে আস্তে এবার শেখাতে শুরু করলেন। উনি স্তানিস্লাভস্কি নিয়ে কাজ করলেন খুব সিরিয়াসলি। তারপরে স্তানিস্লাভস্কি থেকে মাইকেল চেকভ কিভাবে তার থিওরি তৈরি করলেন সেটা নিয়ে একটা দুর্দান্ত চর্চা হলো। উনি দুর্দান্ত সব এক্সারসাইজ করাতেন, ফিজিক্যাল এক্সারসাইজ। তা সেইটা একটা বিরাট বড় শিক্ষা হলো আমার জীবনে। আর এর আগে আরেকটা ফেজ গেছে, সেটা 2 মাসের ফেজ একটা, সেটা হচ্ছে রবীন্দ্রভারতীতে পড়াকালীন MA ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়ি, তখন স্টিভ ক্লোরফিন USA-তে থাকেন, উনি এসেছিলেন আমাদের একটা ওয়ার্কশপ করাতে অ্যাবসার্ড থিয়েটার নিয়ে। এবং উনি গ্রোটোভস্কির সরাসরি ছাত্র। তা সেটা শুনে আমরা খুব এক্সাইটেড, তখন সবে পড়ছি গ্রোটোভস্কি নিয়ে। তা
ওই একটা অসাধারণ। ওনার কাছে যেটা পেলাম সেটা হচ্ছে যে আসলে মানে সবসময় খুঁজে গেছি যে কোথা থেকে কি পাওয়া যায়, তাই আমি আমার জার্নির সেই জায়গাগুলোই বলছি যেখান থেকে আমার মনে হয়েছে যে কিছু কিছু আমি পেয়েছি। এবার আমাদের যে শরীর নিয়ে যে আমাদের ইনহিবিশন থাকে বিভিন্ন, যে আমাকে এরকম দাঁড়ালে এরকম দেখতে লাগে, এরকমভাবে বোধহয় আমাকে ভালো দেখতে লাগছে না, এই ইনহিবিশনগুলো উনি পুরো ভেঙে চুড়ে দিলেন। মানে শরীরটাকে নিয়ে যা তা করতে বললেন আর কি। মানে উদাহরণ হিসাবে বলতে পারি, মানে উনি বিভিন্ন মেটেরিয়ালের সঙ্গে শরীরটাকে কানেক্ট করানোর চেষ্টা করতেন। গাছ, পাথর, মাটি, বালি, হাওয়া, বেলুন, জেলি, রাবার, এই রকম বিভিন্ন মেটেরিয়াল যদি আমরা শরীর দিয়ে ক্যারি করি তাহলে সেটা কেমন হয়। এবার এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে। সকাল 10টা থেকে এই আমরা আমাদের শরীরকে বালি বানানোর চেষ্টা করছি, আমাদের শরীরকে ঢেউ বানানোর চেষ্টা করছি, জল বানানোর চেষ্টা করছি, হাওয়া বানানোর চেষ্টা করছি। এই দুর্দান্ত অভিজ্ঞতা হলো এটা একটা। এবং মিউজিক্যাল বডি, মানে তার আগে নাচ নিয়ে আমার খুব মানে একটা একটা দ্বিধা ছিল, একটা সংকোচ ছিল যে আমি ঠিক নাচতে পারবো না বোধহয়। যদিও উহিনীতে থাকাকালীন আমরা খুব দীর্ঘ কোরিওগ্রাফির এক্সারসাইজ করতাম কস্তুরী চট্টোপাধ্যায়ের কাছে, লালিদির কাছে, রেগুলার সপ্তাহে একদিন করে ক্লাস হতো। কিন্তু তবুও ওই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন ছাড়া আমি খুব একটা নাচতে পারতাম না। কিন্তু স্টিভ যখন এই 2 মাসের ওয়ার্কশপটা করিয়ে গেলেন, তারপর আমার মনে হলো এখানে এই অটো বা জেনারেটরের আওয়াজেও আমি নেচে দিতে পারবো। মানে শরীরটাকে এতটা ফ্রি করে দিলেন আর কি উনি, সমস্ত ইনহিবিশনগুলো চলে গেল। এবং এই উনি যে 2 মাস পরে যে নাটকটা করিয়েছিলেন সেটার নামই ছিল ঝুঁকি, দ্য রিস্ক। মানে উনি 2টো শো হয়েছিল ঠাকুর দালানে। তা প্রথম শোয়ের পর উনি আমাদের সবাইকে ডেকে নিয়ে গিয়ে এক জায়গায় বসিয়ে বলেছিলেন যে আপনাদের তো কালও শো আছে, প্লিজ আমি যেন আজকের শোয়ের সঙ্গে কালকের শোয়ের কোনো মিল খুঁজে না পাই। মানে এই যে ফ্রিনেসটা, মানে আপনারা যা ইচ্ছে করুন, আপনারা তো মোটামুটি একটা আউটলাইন ধরা আছে, এবার আপনি সেম জিনিস কেন রিপিট করবেন, ফ্রিলি করুন। এই 2টো শো আমরা এতটা আনন্দ করে করেছিলাম, আর কোনো থিয়েটার বোধহয় তার আগে বা পরে এতটা আনন্দ করে করিনি। মানে অসম্ভব একটা আনন্দ ছিল শোটা করার মধ্যে। তাই স্টিভ খুব একজন ইম্পর্টেন্ট মানুষ আমার জার্নিতে। তারপরে একটা ফেজ এলো, সেটা হচ্ছে স্বশিক্ষার ফেজ। মানে তারপরে পেশাদার অভিনেতা হয়ে গেলাম কোনোভাবে। মানে অভিনয় করতে ডাকছে বিভিন্ন দল থেকে এবং তারা আমাকে টাকা দিচ্ছে, আমাকে অভিনয় করতে হচ্ছে। এই ফেজটাতেই সব থেকে মানে আমার মনে হচ্ছে সব থেকে জটিল ফেজ আর কি। কেননা তার আগে পর্যন্ত নির্দেশক এবং শিক্ষকের কাছে সম্পূর্ণ সমর্পণ ছিল। এবার যেই বিভিন্ন নির্দেশকের সঙ্গে কাজ করতে হলো, আমি তাদের কাউকে খাটো না করেই বলার চেষ্টা করছি, কিন্তু সবার সঙ্গে তো ভাবনার সমান মিল হয় না। অথচ তিনি নির্দেশক, তিনি একটা জিনিস বলছেন, আমাকে সেটা ডেলিভার করতেই হবে। আমি প্রফেশনাল অভিনেতা হিসেবে সেখানে কাজ করতে গেছি। এই সময় কিছুটা নিজেকে শিক্ষিত করতে শুরু করতে হলো যে এখন আর কেউ নেই, মাথার ওপর ছাদটা আর কেউ নেই, এবার তুমি নিজেই নিজের কর্তা, বোঝো। ডিরেক্টর তোমাকে বলছেন, কিন্তু ডিরেক্টর তো এই প্রফেশনাল জায়গায়, আর বিশেষ করে আমাদের প্রফেশনাল জায়গায় যেভাবে কাজ হয়, সেটা তো খুব আদর্শ পরিবেশ থাকে না সেখানে। মানে সেই সময় বা সেইভাবে ট্রিট করা যায়, মানে প্রত্যেক অভিনেতা সমান মেধা বা সমান শিক্ষা নিয়ে আসেনি, সমান ট্রেনিং নিয়ে আসেনি। নির্দেশক নিজেও সবসময় খুব ট্রেন্ড নির্দেশকও নন তিনি, এরকম পেশাদার বলতে যা বোঝায়। কাজেই একটা আধখ্যাঁচড়া একটা প্রসেস চলে। এর মধ্যেই আবার ডেলিভার করতে হবে যখন, তখন কিন্তু দাবিটা হচ্ছে যে সেরা ডেলিভারিটা দিতে হবে তোমাকে। তা এইটা তখন এইবার নিজেকে তৈরি করার যে ফেজ, এইখানে একটা সমস্যা আছে যে নিজেকে প্রথমত এখানে আর আমি নিজেকে ফাঁকা ভাবতে পারছি না। মানে আমি কিছু জানি না এটা ভেবে ওখানে দাঁড়ালে কিন্তু হবে না। মানে তখন আমার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে আপনি তো অনেক কিছু জানেন, এবার করে দেখান এখানে। তা সেইটা বাঁচিয়ে চলাটা খুব মুশকিল। মানে তখন নিজের মধ্যে নিজেকে আলাদা করে ওই ফাঁকা করে আবার নতুন একটা কিছু ভরতে হবে, চরিত্রটা বা তার ভাবনা চিন্তাটা। এই ফেজটা খুব কঠিন বলে আমার মনে হয়েছে। তা এখনও সেভাবেই চলছে।
তারপরে দেখা যাক কি হয়। আমি কি খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি? আমার আর বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, আরেকটা ঠিক আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে সংগঠন। মানে আমরা যে উহিনী কলকাতা প্রথম সংগঠন করতে শুরু করলাম, মানে তখন অভিনয়ের বাইরেও, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা দীপাদি মনে করিয়ে দিলেন, সেটা হচ্ছে যে একটা থিয়েটার করতে গেলে যে শুধু অভিনয় এবং গলা তৈরি এবং শরীর তৈরি, এটার বাইরে যে একটা কত বড় জগৎ আছে। মানে একটা দল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শো করতে যাবে, বা শো করা তো অনেক বড় কথা, একটা রিহার্সাল হবে, সেই রিহার্সালের জন্য তার স্পেসটা বুক করতে হবে, সেটার জন্য কে যাবে সেখানে, তার জন্য কত টাকা, প্রথম কথা হচ্ছে কত টাকা লাগবে, সেই টাকাটা আসবে কোত্থেকে, তারপরে সেটা কোন সময় গেলে সেই বুকিংটা পাওয়া যায়, অন্য সময় গেলে কিন্তু সেই লোকটা থাকবে না, কাজেই ফিরে আসতে হবে এবং রিহার্সালটা হবে না পরের দিন। তারপরে হচ্ছে যে সেখানে টিফিনটা কি হবে সেদিন রিহার্সালে, এই যে প্রত্যেকটি খুঁটিনাটি, একটা নাটক করার জন্য কি কি করতে হবে, টিকিট ছাপতে হবে, ফ্লেক্স ছাপতে হবে, একটা ব্রোশিওর বানাবো কি না, বাজেট আছে কি না সেই সিদ্ধান্ত নিতে হবে, ছবির জন্য কাউকে একটা বলতে হবে যে স্টিল ছবি তুলে দেবে নানকদার মতো, হ্যাঁ সেটাও বাজেটের ব্যাপার, যে সেইটার বাজেট কি আছে। এই যে হাজারটা জিনিস ভাবা, এবং আমাদের যেহেতু খুব কম খরচে কম টাকায় থিয়েটারগুলো তৈরি করতে হতো, এখনো হয়, সেই জন্য আমরা প্রথমেই যেটা বুঝেছিলাম যে হোমওয়ার্কটা করতে হবে, মানে 100%-এরও বেশি। একমাত্র হোমওয়ার্ক এবং প্ল্যানিং, প্রি প্ল্যানিং, সেইটাই আমাদের থিয়েটারটাকে কিছুটা কম খরচে করে দিতে পারে। তার জন্য একটা অসম্ভব প্ল্যানিং দরকার। এবার অনেকেই বলতে পারে যে তুমি কি রকম থিয়েটার করবে, এরকম তুমি পথেও থিয়েটার করতে পারো, যাতে তুমি যেখানে গেলে করে দিলে, বা তুমি আগস্ত বলের মতো একটা থিয়েটার করতে শুরু করলে, যেখানে কথাবার্তা বলতে শুরু করে দিলে, বাসের মধ্যে, ক্যাফেতে বা প্ল্যাটফর্মে করতে শুরু করে দিলে। কিন্তু আমরা আমার একটা ইন্টারেস্ট ছিল সবসময় যে সব রকম ফর্মেই কাজ করে দেখতে হবে, থিয়েটার যত রকমভাবে হয় চেষ্টা করতে হবে সব রকমটাই করার। তা যখন প্রসেনিয়াম থিয়েটার করতে যাচ্ছি তখন বুঝতে পারছি যে এখানে জটিলতাটা অনেক বেশি, অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে। এরপরে হচ্ছে লোকজন, মানে ম্যানেজমেন্ট। থিয়েটার মানে তো সবসময় একটা, অনেকে এবার লাকি যেমন নিজে থিয়েটার করেন, একাই থিয়েটার করেন, সেটা এক রকমের থিয়েটার। আবার যারা গ্রুপ করে, আমাদের তো বাংলায় গ্রুপ থিয়েটারটাই আমাদের পরবর্তীকালে ঐতিহ্য ছিল, তা সেইখান থেকেই আমরাও সেই ঐতিহ্যের লেজের দিকটায় এসেছি আর কি প্রায়। তা দেখা গেল যে তাহলে অনেকগুলো মানুষকে নিয়ে চলতে হবে, তাহলে এই সবার সঙ্গে ব্যবহারগুলো সেরকম হবে যাতে সবার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক থাকে। এই সব কিছু সত্যি উহিনীতে একটা দীর্ঘদিন ধরে শেখা হলো, এবং তারপরে আমার এখন নিজের যে আমাদের যে নাট্য দল হাতিবাগান সংঘারাম আমাদের নাটকের দলের নাম, পরবর্তীকালে এই সংগঠনটা করার সময় সেগুলো খুবই খুবই প্রয়োজনীয় হয়ে উঠলো, সেই শিক্ষাটাও। এবং এখন এই সংগঠন এবং শিল্প, এই দুটোর যে একটা সবসময় টাসেল চলে, যারা যারা সংগঠন করেন থিয়েটারে তারা এটা খুব ভালোভাবে বোঝেন, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করব নাকি একজন স্বেচ্ছাচারী শাসক থাকবে সেখানে, মানে যে খুব বড় মাপের শিল্পী কিন্তু তার সব কথা আমাদের মেনে চলতে হবে, এরকম একটা পরিবেশ হবে, নাকি কারুর 100 ক্ষমতা, কারুর 10, কারুর 50, এদের সবার মতামতকে সমান গুরুত্ব দেব। এই জানি না এটার কোনোদিনও উত্তর পাবো কিনা, তবে এখনো মানে থিয়েটার করতে গিয়ে এই উত্তরটা খুঁজে যাওয়ার চেষ্টা করছি। এইটুকুনি দীপাদি, আর বিশেষ কিছু বলার নেই আমার। আমি ফর্মালি কিছু কথা বলা হয়নি, সেটা হচ্ছে আশিস দা এবং গোবরডাঙ্গা নকশাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে বলতে বলার জন্য। আশিস দা, আমি দুটো কথা বলবো ভেবে এসেছিলাম যেগুলো মিস করে গেছি, সেটা হচ্ছে, মানে আমি বললাম না আমি বলাতে আমি খুব একটা পারদর্শী নই। রবীন্দ্রভারতীর আমাদের যখন পরীক্ষা হতো, মানে আমাদের থার্ড ইয়ারের সমস্ত পরীক্ষাই তো হতো, অ্যাক্টিং, ডিরেকশন, মিউজিক, লাইট, এরকম অনেক পরীক্ষাতেই আশিস দা পরীক্ষক হিসেবে যেতেন।
এবং সেই সময় থেকে কিন্তু আশিসদা আমাদের সত্যি অনেকবার পিঠ চাপড়ে বাহবা দিয়েছেন যে বাহ তোমরা খুব ভালো কাজ করছো। এবার সেই সময় কি হয়, একজন মানে অভিজ্ঞ মানুষ, এক্সপার্ট মানুষ এসেছেন আমাদের পরীক্ষা নিতে, এবং তিনি আমি জানি না তখন আশিস দাস কে, তিনি কি করেছেন, তার কি অ্যাচিভমেন্ট আমি জানি না, কিন্তু এটা বুঝতে পারছি যে ইউনিভার্সিটি এনাকে একজন বিজ্ঞ মানুষ হিসেবে ডেকে এনেছেন। তা তিনি যখন একটা প্রশংসা করেন একটা 19-20 বছরের ছেলের, সেটা সত্যি তার জীবনে তার জার্নিটাকে অনেকটা এগিয়ে দেয়, অনেকটা ঠেলে দেয়, অনেকটা ইন্সপায়ার করে। এবং আশিস দা এখনও প্রায় সেই ভূমিকাতেই আছেন, কথা বললেই একটা ইন্সপিরেশন আসে। আমি আশিসদাকে ধন্যবাদ জানাই সেই সময় পাশে থাকার জন্য, এবং এখনও আবার আমাকে ডাকার জন্য। আমি আজকেই আমাকে ডাকাতে আমার মনে হলো যে তাহলে আমার জার্নিটার বোধহয় কোথাও একটা মিনিং আছে কিছু, যে কারণে আমাকে এখানে ডাকা হলো। খুবই ধন্যবাদ নকশাকে। আমরা এবার লাকির কথা শোনার জন্য খুব এক্সাইটেড। আমার আর বলার কি আছে, ও তো লাকিকে দিয়ে দিয়েছে। লাকিকে আমরা গোবরডাঙ্গার লোক, আর বোধহয় কেউ চিনতে আর বাকি নেই, পশ্চিমবঙ্গেরও বোধহয় চিনতে বাকি নেই আর, ভারতবর্ষ। একটি নাম, লাকি জি গুপ্তা। নিজে নিজে যে নিজের পেছনে জি জুড়ে নিয়েছে, মানে তুমি আমাকে সম্মাননা জানিয়েই ছাড়বে। ও সেই জায়গায় ওই ওই যেরকম বলছিল না এরম করে থিয়েটার করতে হবে, ওরও থিয়েটারটা এরম করে শুরু হয়েছে। ভাই আমাকে একটা শ্রদ্ধার জায়গায় তোমায় পৌঁছাতে, শ্রদ্ধা চোখে দেখতেই হবে, এই জায়গা থেকে ওর একটা শুরু করা। আর গোবরডাঙ্গায় তো ওর বহু বছর হয়ে গেল, নকশার সঙ্গে ওর বহু বছরের সম্পর্ক। এই যে নকশার সঙ্গে যে জুড়ে যাওয়াটা, বা ও যেভাবে থিয়েটারটা করে, এই যে থিয়েটারে কোথাও কোথাও জুড়ে যায় ও, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা তথারও নেই। আর বুদ্ধ তো নেই, বুদ্ধ তো এরম করে থিয়েটার করে, ও কাউকে ফোনও করে না, ওর ডোন্ট কেয়ার থিয়েটার বুদ্ধর। এই যে এই যে জার্নিটা, ওর যে জার্নিটা, সেটা একটা অদ্ভুত জার্নি, অদ্ভুত, যে মানুষের সঙ্গে কি করে রিলেশন তৈরি করতে হয়, সেইটা আমাকেও খুব মাঝে যখন আমরা এমনি বসে বসে গল্প করি, সেটা আমাকেও ভীষণভাবে ভাবায়। আমি তো এভাবে কোনোদিন থিয়েটারের কথা ভাবিনি, করতেও পারবো না হয়তো কোনো দিনই আর। কিন্তু ওর এই কথাগুলো একজন থিয়েটারের মানুষ হিসেবে আমাকে কোথাও ইন্সপায়ার করে, যে আমি না করতে পারি আর কেউ তো করতে পারবে এরকমভাবে, এইভাবে ছড়িয়ে যেতে পারবে, একটা মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারবে। সেইটা আমার ভেবে আমার মনে হয়েছিল যে লাকি এই বিষয়ে তার অভিজ্ঞতা, তার জার্নিটা সেটা একটু বলবে। তো আমি লাকির কাছে এটাকে তুলে দিচ্ছি। এরপরে আমাদের যে অনুষ্ঠান, সেটা জন্যে পুরুষোত্তম এসে গেছে। পুরুষোত্তম, আশিস ওকে নরোত্তম বলে খালি, পুরুষোত্তমের পারফরমেন্স দেখবো আমরা, কিন্তু সেটা 5টায় হবে না, যেহেতু 3 জন মানুষ বলবেন, সুতরাং তাদের তো একটু সময় দিতেই হবে। তো পুরুষোত্তম তাতে রাগ করেনি, বলেছে ঠিক আছে, একটুখানি ওরা একটু সময় নিল, ওরা আমার থেকে অনেক সিনিয়র, ওদের কথা আমারও একটু শোনার দরকার আছে, তাই আমি লাকির হাতে তুলে দিচ্ছি। गोबरडंगा नक्शा के साथ जो मेरा संपर्क है, আমি বাংলা বলতে পারবো না, হিন্দিতে বলবো। 2011 में 11 से शुरू हुआ, और तब ये स्पेस भी नहीं था, और स्टेशन के पास रिहर्सल होता था, तो वहीं पे शाम को रिहर्सल होता था और बीच बीच में कुछ काम होता था। तो जब मैं पहली बार यहाँ पे आया आशीष दा के घर पे, और पूरा कल्चर को समझा, इनकी जर्नी को देखा, तो मैं कई बार दिया को बोलता था कि मुझे तुमसे बहुत जलन होती है। वो इसलिए बोलता था कि
आप एक ऐसे घर में पैदा हुए जहाँ पे आपके माता पिता दोनों थिएटर करते हैं और आपको थिएटर करने के लिए ही इंस्पायर करते हैं और आप भी उसी को अपना प्रोफेशन लेके आगे बढ़ रहे हैं। क्योंकि मैं जिस जगह से आता हूँ, जिस स्टेट से आता हूँ, जिस शहर से आता हूँ, आप सब लोग जानते हैं कि वहाँ का माहौल क्या है, किस तरह से पिछले 50-60 सालों में क्या क्या घटा है वहाँ पे। और थोड़ा बहुत एक थिएटर का प्रैक्टिस वहाँ पे है अभी भी, और पहले भी था, आज़ादी से पहले से चला आ रहा है। पर उस तरह का थिएटर या उस तरह का प्रैक्टिस, उस तरह का कल्चर जो अभी, सिर्फ उसी शहर की बात नहीं, मैं जिस शहर में हूँ जम्मू से, बहुत सारे शहर, मतलब कुछ चुनिंदा शहरों को छोड़ के देश में सैकड़ों शहर हैं, वहाँ आज भी थिएटर करना अपने आप में एक बड़ा मुश्किल काम है। तो फिर भी लोग करते हैं, जिनको करना है वो करते हैं। और मेरी यात्रा नाटक की, आप सब लोग मेरे से बहुत सीनियर हैं, मेरी यात्रा अभी शुरू हुई है नाटक की। मैं मानता हूँ कि अभी पिछले 5-6 साल से मैं सही से समझ पाया हूँ थिएटर को और सीखने की कोशिश कर रहा हूँ। 2003-4 के आसपास मैं थिएटर से जुड़ा जम्मू में, और जम्मू में जितने भी थिएटर ग्रुप हैं, पहले 2-3 साल के बाद ही, क्योंकि वहाँ उतना ज़्यादा थिएटर नहीं हो रहा है, कुछ ग्रुप हैं जो साल में एक थिएटर फेस्टिवल होता है जो वहाँ की स्टेट एकेडमी ऑर्गेनाइज करती है, एक तरह का कंपटीशन होता है। तो हम लोग साल में उस थिएटर फेस्टिवल आने का इंतज़ार करते हैं। जिस दौर की मैं बात कर रहा हूँ, अभी तो बहुत चीज़ें बदली हैं, पर जो एमेच्योर थिएटर ग्रुप हैं वो लोग साल में, जो लोग थिएटर करना चाहते हैं वो उस डेट के आने का इंतज़ार करते हैं कि कब वो डेट फाइनल होगी और कब हम लोग कोई नाटक तैयार करेंगे और नाटक करेंगे। तो शुरुआत के दिनों में मुझे समझ में आया कि एक ही साल में एक नाटक करके तो कुछ सीखा नहीं जाएगा। शुरुआत में जब एक नाटक किया तो बहुत अच्छा लगा, मुझे लगा कि ये बहुत अच्छा काम है। तो फिर मैंने क्या किया कि बहुत सारे जो अलग अलग तरह के छोटे छोटे थिएटर ग्रुप्स हैं, तो एज ए फ्रीलांसर उनके साथ काम करना शुरू किया। किसी को अगर लाइट्स पे ज़रूरत है तो लाइट्स पे चला जाता था, किसी को बैक स्टेज पे काम चाहिए तो बैक स्टेज चला गया। ऐसे करके सुबह से लेकर शाम तक, शुरुआत के लगभग 4-5 साल तक इसी तरह से भाग भाग के अलग अलग ग्रुप्स में जाके कुछ सीखने की कोशिश की कि कुछ सीखने को मिल जाए, कहीं कोई क्लास मिल जाए, कहीं कोई वर्कशॉप मिल जाए, कहीं पर कोई टीचर सिखा रहा है तो मैं सीख लूँ कि किस तरह से एक्टिंग करना है, किस तरह से डायरेक्शन किस तरह से होती है। तो शुरुआत के वो दिनों में इतनी तकलीफ़ देखी शुरुआत के 4-5 साल कि सिखाने वाले बहुत कम लोग मिले जो सीख पाएँ, क्योंकि वहाँ तो कोई ग्रांट नहीं है, कोई ग्रुप थिएटर वाला सिस्टम नहीं है। जो भी ग्रुप काम करते हैं, थोड़ा बहुत गवर्नमेंट से कभी फंड मिलता है तो उसी से थिएटर करते हैं। और मैं जिस टाइम पे शुरू किया उस टाइम पे तो घर वाले बोलते अब तो तुम्हारी उम्र 20-22 साल हो गई, 23 साल हो गई, अब काम कब करोगे, क्या काम करोगे। तो अब घर वालों को बोलते हैं मैं नाटक करूँगा, तो घर वाले बोलते हैं नाटक क्या होता है, नाटक का ही पता नहीं कि नाटक क्या होता है। और कई बार ऐसा भी हुआ कि नाटक का एक फ़ोटो छप गया अखबार में, इसमें कपड़े फटे हुए थे, तो घर वालों ने कहा कि तुम हमारी नाक कटवाओगे, ये क्या कर रहे हो तुम, ये कौन सा काम है। हम लोग पढ़े लिखे परिवार से हैं, तो ऐसी जगह पर मतलब हाँ, वो जो अंदर की जो वेदना है, अंदर की जो तकलीफ़ है कि कैसे नाटक होगा, कैसे नाटक करूँगा। तो 2008-9 तक आते आते जो 4-5 साल जो काम किया, जो काम सीखा, उस समय मुझे आके लगा कि ये काम होगा नहीं, ये काम कर नहीं पाऊँगा। क्योंकि घर से निकलो और मतलब मेरा घर और जहाँ पे हम लोग थिएटर वगैरह करते हैं बीच में 15-20 किलोमीटर का फासला है। तो सुबह घर से निकलना और रिहर्सल पे जाना, पूरा दिन रिहर्सल पे रहना, जेब में कुछ पैसे चाहिए किराए भाड़े के लिए, खाने के लिए, उतने पैसे घर से मिलते नहीं थे। और अगर 1-2 बार मिल भी जाए तो बार बार घर वाले पूछते थे जाते कहाँ हो, क्या काम करते हो, बताओ। तो घर वालों को बता नहीं पाता था कि मैं क्या काम करता हूँ। तो मुझे लगा कि यहाँ इस तरह से काम करके सरवाइव नहीं कर पाऊँगा, और अगर और भी 2-4 साल काम किया तो उसके बाद घर वालों को क्या बताऊँगा।
फिर मैंने शुरुआत में सोचा कि मैं उस दौरान मैंने सोचा कि मैं एज ए फ्रीलांसर काम करूं, बच्चों के साथ काम करूं, स्कूल्स में जाऊं। तो 2008-9 के बाद से हालांकि मेरे पास कोई ट्रेनिंग नहीं है डायरेक्शन की, मैंने कहीं से मैंने कोई वर्कशॉप नहीं किया था उस टाइम। बच्चों के साथ कैसे काम किया जा सकता है उसका भी प्रॉपर ट्रेनिंग नहीं था। बोलना तब नहीं आता था, किसी को जाके क्या बोलूं। अगर किसी स्कूल में जाऊं और उनसे कहूं कि मैं आपके स्कूल के लिए नाटक करना चाहता हूं या आपके बच्चों को नाटक सिखाना चाहता हूं, तो क्या बोलूं उनको, प्रेजेंटेशन तक नहीं पता था। मगर हालात ऐसे थे कि अगर कोई काम नहीं मिला तो मुझे नाटक छोड़ना पड़ेगा। तो वो जो एक टाइम था, वो जो एक क्राइसिस का वो जो एक दौर था, उस तकलीफ़ का, उसने बहुत तरह से मुझे मोटिवेट किया। और मतलब कि मुझे नाटक करना ही है, किसी भी हालात में मुझे सरवाइव करना है। वो जो एक फीलिंग था, वो जो एक एहसास, वो जो एक लड़ने का एक ऊर्जा थी, उसने बहुत सारी चीज़ें मेरे सामने, बहुत सारे ऐसी बातें थी जो मुझे समझाई। तो शुरुआत के दौर में उस 2008 तक आते आते घर से एक सीधा मतलब घर वालों ने सीधा बोल दिया था कि अब अगर ये नाटक वाटक करोगे तो घर में तुम्हारे लिए कोई जगह नहीं, कोई काम करो। तो अब मैं घर से निकलता था अपना बैग लेकर और घर वालों को बोल देता था कि मेरी कहीं जॉब लग गई है किसी स्कूल में। तो जॉब वॉब तो कोई थी नहीं। पूरा दिन एक स्कूल से दूसरे स्कूल, दूसरे स्कूल से तीसरे स्कूल जाकर जो मैंने नाटक किए थे उनकी एक फ़ाइल बनाई थी, लगभग 10-12 प्लेस किए थे, उनके कुछ शोज़ हुए थे। तो 4-5 साल का जो काम था उसकी फ़ाइल लेकर स्कूल में जाता और स्कूल वालों को वो अपने वो फ़ोटो दिखाता नाटक के कि मैंने ये नाटक किया, मैंने ये नाटक किया, मैंने इनके साथ नाटक किया। तो कोई मानता नहीं था, कोई मतलब कोई काम देता नहीं था। तो फिर लगभग 4-5 महीने इसी तरह से भटकने के बाद बहुत सारा घर का सामान, जब पैसे नहीं होते थे तो घर में कोई सामान पड़ा है, कोई चीज़ पड़ी है, अपनी बहुत सारी किताबें बेच दी सेकंड हैंड में, किराया नहीं है उसको करने के लिए। मेरे पास एक घड़ी थी जो मुझे बहुत पसंद थी, मुझे मिली थी कहीं से गिफ्ट में। महंगी घड़ी थी उस दौर, उस टाइम पे 2004-5 में वो कुछ 2000 रुपये की थी। तो वो एक दिन मैं घर से निकला, मेरे पास किराया नहीं था तो जाना था एक रेसल में, तो वो 100 रुपये में घड़ी बेच दी एक दुकान पे। ऐसे बहुत सारी चीज़ें घर की बेच दी, वो बाद में घर वालों को पता चला। तो 2009 के आसपास मुझे एक स्कूल में एक छोटा सा काम मिला, 1 महीने का एक वर्कशॉप मिला, जहाँ पे मुझे एक नाटक तैयार करना था। तो वो मेरा पहला काम था जिससे मतलब मुझे कुछ पैसे मिले और मुझे विश्वास हुआ कि इस काम को करके भी मैं ज़िंदा रह सकता हूँ। तो ये 2009 और 2010 मैं बाकी सारा जो थिएटर था वो भी करता रहता था, साथ में बच्चों के साथ काम करता था। तो वहाँ से थोड़ा सा मुझे एक इनकम आना शुरू हुआ और मुझे विश्वास हुआ कि मैं सरवाइव कर पाऊँगा, घर वालों को बता पाऊँगा कि मैं कोई काम करता हूँ। इसी दौरान बच्चों के साथ काम करते करते मुझे एक आइडिया आया कि अब तो ग्रुप को लेके मैं काम नहीं कर पाऊँगा क्योंकि मेरे पास कोई ग्रुप नहीं है, मेरे पास कोई स्पेस नहीं है और मैं बिल्कुल नया हूँ, तो मेरे साथ काम कौन करेगा? जो भी जिनके साथ मैं काम कर रहा हूँ सब मेरे सीनियर हैं, तो मैं तो कोई डायरेक्टर भी नहीं हूँ, तो मैं किसको कोई आएगा भी नहीं मेरे साथ काम करने के लिए। तो उस दौरान मुझे एक आइडिया आया कि मैं अगर कोई सोलो करूं तो वो कैसा रहेगा। तो बहुत सारे सोलो पढ़े, बहुत सारी कहानियां पढ़ी, बहुत सारे सोलो परफॉर्मेंस पढ़े, पर पता नहीं था कि कैसे अपने आप को डायरेक्ट करूं, कैसे कैसे इस परफॉर्मेंस को बनाऊं। कुछ एक लोगों के साथ बात किया कि आप डायरेक्ट करिए, तो मेरे एक दोस्त हैं, उन्होंने एक नाटक डायरेक्ट किया मेरे साथ, तो उसके 2 शो किए। अब तीसरा शो करने के लिए एक ऑडिटोरियम बुक करना है, वो सोच रहे थे कि वहाँ पर करेंगे। अब ऑडिटोरियम बुक करने का पैसा नहीं है तो कैसे करें, तो फिर वो नाटक भी बंद हो गया। उसके बाद मुझे कुछ बच्चों के लिए कुछ कहानियाँ पढ़ी, उनमें से एक कहानी थी ये जो मैं अभी करता हूँ, माँ मुझे टैगोर बना दे। तो मैंने तो 4-5 साल जो 2003 से लेके 2008-10 तक सिर्फ प्रोसिनियम थिएटर किया था, प्रोसिनियम थिएटर देखा था। इसके अलावा उस दौर में उस थिएटर के अलावा कौन सी और फॉर्म होती है ये थोड़ा बहुत तो पढ़ा था, मगर देखा नहीं था कि
प्रोसिनियम को छोड़ के बाहर जाकर नाटक कैसे होता है, नुक्कड़ नाटक देखा है, स्ट्रीट में जो नाटक होता है वो देखा है, पर एक आदमी एक कहानी को लेकर कैसे नाटक कर सकता है उसका कोई रेफरेंस नहीं था मेरे पास। तो बहुत समय, लगभग 6 महीने उस कहानी को पढ़ता रहा, सोचता रहा, और 6 महीने के बाद एक दिन अचानक घर से निकला, कहानी तो मेरे को याद थी, तो मुझे लगा कुछ नहीं, मुझे पता है तो मैं करके देखता हूँ तो कैसा होता है। तो एक स्कूल में गया और मैं स्कूल में जाकर स्कूल के असेंबली में उन्होंने कहा ठीक है आपको हम 15 मिनट का टाइम देंगे, आप ये कहानी सुनाइए। तो उस दिन पहली बार जब मैं परफॉर्म कर रहा था तो मेरे हाथ पाँव पूरे कांप रहे थे, और शुरू किया और 5-6 मिनट के बाद कहानी भूल गया। मतलब इतना डरा हुआ था, पहली बार ऐसे मतलब ये प्रोसिनियम की स्टेज को छोड़ के ऐसे बच्चों के बीच में जब मैं गया उनके सामने परफॉर्म करने, तो बिल्कुल कर भी नहीं पाया। तो 10 मिनट में वो कहानी ख़त्म हो गई। तो वो मेरा पहला एक्सपीरियंस था ऑडियंस को इस तरह से फेस करने का। तो हालांकि वहाँ पे उस तरह की किताबें या उस तरह का लिटरेचर नहीं मिला मुझे कि मैं पढ़ पाता या वहाँ से कुछ आइडिया ले पाता। बहुत ढूंढा मैंने यूट्यूब वगैरह पे, उस दौरान इंटरनेट पे जाके नया नया इंटरनेट शुरू हुआ था, तो 1 घंटे के 70-80 रुपये लगते थे साइबर कैफ़े में जाके। तो जाके ढूंढता रहता कितनी समय कोई अलग अलग तरह के परफॉर्मेंस, पर ऐसा मुझे कोई रेफरेंस नहीं मिलता कि इस तरह से इंटीमेट स्पेस पर एक एक्टर कैसे एक्टिंग कर सकता है बिना सब इन चीज़ों को छोड़ के। तो उस टाइम मेरे पास कोई रास्ता नहीं था, तो मैंने डिसाइड किया कि मैं ऐसे ही करूँगा, जो भी प्रॉब्लम सामने आएगी उसको फेस करूँगा और अपना एक्सपीरियंस लिखता जाऊँगा, फिर खुद ही उस पर सोचूंगा और काम करूँगा। तो शुरुआत में 2009 और 10 के आसपास बीच में इस परफॉर्मेंस के लगभग 200 परफॉर्मेंस मैंने किए, ऐसे ही 10 मिनट 15 मिनट, किसी ने बोला आधा घंटा टाइम मांगा तो किसी ने 15 मिनट दिया, किसी ने कहा कि हम असेंबली में सिर्फ 5-7 मिनट दे सकते हैं, इससे ज़्यादा नहीं। ऐसे करते करते लगभग 200 बार करने के बाद मुझे थोड़ा सा एक आइडिया बना कि ये इस तरह से इसका स्ट्रक्चर बन सकता है, मैं इस तरह से इसका अपने एक्टिंग क्राफ्ट को कैसे बना सकता हूँ। तो फिर 2010 में मैंने इसका पहला परफॉर्मेंस किया जम्मू में, जो किया मैंने 6 लोगों के साथ, 6 लोगों को लेके मैंने डायरेक्ट किया और उन लोगों ने एक्टिंग की 2010 के आसपास एक स्टूडियो थिएटर में। तो अब मैंने उनसे कहा चलो अब हम शो करते हैं जाकर। तो कहाँ करेंगे शो? हम स्कूलों में जाके शो करेंगे। उनमें 1-2 लोगों को छोड़ के सब लोगों ने नाक कर दिया कि हम नहीं करेंगे, तो उसका अगला शो ही नहीं हुआ। फिर मैंने एक एक्टर से कहा कि आप करो, मैं आपको डायरेक्ट करता हूँ। तो फिर हमने थोड़ी तैयारी की, पर वो शो ही नहीं हुआ। अब नाटक फिर बंद हो गया। अब मेरे पास एक ही रास्ता था कि अब मैं इसको खुद ही करूं। तो मुझे लगा कि जैसे मैं कर रहा था, जिस तरह से प्रैक्टिस कर रहा था, उसी तरह से प्रैक्टिस करता रहूँगा। तो फिर 2010 में मैंने स्टार्ट में आधे घंटे का एक छोटा सा पीस बना के ऐसे परफॉर्म करना शुरू किया बच्चों के बीच में। चूँकि मेरे पास कोई वो मेथड क्या है एक्टिंग का, वो किस तरह का मेथड है, उसमें क्या क्या टेक्निक क्या है, क्या यूज़ हो सकती है, वो सब मेरे पास बिल्कुल भी कोई आइडिया नहीं था। और मैंने शुरुआत में ही ये मान लिया था कि जो भी मेरा एक्सपीरियंस होगा परफॉर्मेंस का, तो मैं ऑडियंस से ही वो चीज़ें समझूंगा और लोगों से ही परफॉर्मेंस करने के बाद बच्चों को बोलता था, 2-4-5 बच्चों को जिनको अच्छा लगता था उनसे पूछता था बताओ आपको कैसा लगा। तो बच्चे बोलते थे अच्छा हुआ, अच्छा ऐसा था ऐसा था। तो फिर मैं बच्चों से पूछता था कि और कैसा हो सकता है। तो कुछ बच्चे मुझे बताते थे कि अगर आप यहाँ से आते तो और अच्छा होता, अगर आप ज़ोर से चिल्लाते वहाँ पे और अच्छा होता, अगर आप यहाँ लेट जाते तो ऐसा होता। तो वो उनके एक्सपीरियंस से मैंने वो अपनाए, वो इसका डिज़ाइन कहूँ कि क्या कहूँ, वो बनना शुरू हुआ। मगर वो मुझे लगभग मैं क्या कहूँ 2010, 11, 12 ये जो 3 साल थे, इन 3 सालों में मैं कर तो रहा था मगर मुझे पता नहीं था कि मैं क्या कर रहा हूँ। बहुत सारे लोग जो जिन्होंने शुरुआत में देखा
उन्होंने भी कोई इंटीमेट थिएटर में इस तरह का कोई क्या इस एक्सपेरिमेंट कह सकता हूँ कि क्या कहूँ, उन्होंने भी नहीं देखा था। तो वो कहते थे कि क्या है ये, तुम जाकर कहानी सुनाते हो, क्या है इसमें, कोई स्टेज नहीं है, इसमें कोई कॉस्ट्यूम नहीं है, इसमें कोई मेकअप नहीं है, तो ये नाटक थोड़ी ना है। तो मैं कहता था हाँ नाटक तो नहीं है, पर मेरी तो प्रैक्टिस हो रही है ना, मैं तो एक ही कहानी को बार बार कर रहा हूँ, तो मुझे समझ में आ रहा है, और जो लोग मेरी कहानी को सुन रहे हैं उनको भी कुछ थोड़ा सा अच्छा महसूस हो रहा है, स्कूल के बच्चों को। तो 2012 तक मैं 10, 11, 12 तक मैं इसको लेकर घूमता रहा वहाँ के स्कूलों में। उसी दौरान मुझे कलकत्ता में एक शो मिल गया 2000 शायद 11-12 में, तपन थिएटर में एक फेस्टिवल में, देवाशीष दत्ता जी का एक फेस्टिवल होता है वहाँ पे। तो उस दौरान मैं यहाँ पर आया, तब पहली बार वहाँ परफॉर्म किया। जब मैंने परफॉर्म किया तो वहाँ मतलब जिन लोगों ने भी देखा उन्होंने कहा कि ये क्या कर रहे हो, इसको अच्छे से बनाओ, अच्छे से ठीक करो, ये कोई परफॉर्मेंस नहीं है। जो भी क्रिटिक थे थिएटर के, तो एक दो लोगों ने मुझे सुजेस्ट भी किया इसमें तुम कुछ टैगोर की कविताओं को लेकर आओ, तुम्हारा जो टेक्स्ट है वो भी बहुत कमज़ोर है, तुम्हारी कहानी कमज़ोर है, तुम्हें एक्टिंग नहीं आती है। तो बहुत सारी चीज़ें मुझे सीखी मैंने उनसे। तो फिर उसी दौरान यहाँ पे आया गोबरडंगा में, 2011-12 में ही आया पहली बार। तो फिर यहाँ के इलाकों में जब मैंने परफॉर्म करना शुरू किया तो बहुत सारे मतलब इंटीमेट थिएटर क्या है, बादल सरकार का थिएटर क्या है, वो बहुत सारी चीज़ें समझी मैंने। तो वो करते करते ये लगभग 2015 तक थोड़ा मुझे अपने आप पर एक कॉन्फिडेंस बनना शुरू हुआ कि मैं कुछ कर रहा हूँ। और बहुत सारे ऐसे ख़राब एक्सपीरियंस, अच्छे एक्सपीरियंस, क्योंकि घर से निकलता हूँ तो उस दौर में मैं घर में बोलकर आता था कि मुझे कोई वर्कशॉप मिली है कहीं, मैं दिल्ली जा रहा हूँ, मैं पटना जा रहा हूँ, मुझे इतने पैसे मिलेंगे, मैं ये काम कर रहा हूँ। तो कोई तो काम था नहीं, एक झोला लेके घर से निकला, जेब में 2000 रुपये पड़े हैं, तो चला गया पटना। अब 2000 में से 1000 खर्च हो गए, अब 1000 जेब में है। अब मुझे वहाँ जाके लोगों से बात करनी है, शोज़ बुक करने हैं, वो करूँगा तभी तो आगे ट्रैवल करूँगा। तो कई बार ऐसा हुआ कि घर से गया किसी शहर में, 15 दिन में पैसे वैसे सब ख़त्म हो गए, कोई शो भी नहीं मिला, कोई पैसा नहीं मिला, किसी से कुछ 100-200 रुपये उधार लेके ट्रेन पकड़ के वापस आ गया। ऐसा कम से कम भी 2010 से 13-14 के बीच में बहुत बार हुआ। बहुत बार ऐसा हुआ कि ऐसा लगा कि अब मैं कर ही नहीं पाऊँगा, ये सब इतना टाइम जो बर्बाद किया मैंने, इसके पीछे बिल्कुल पागलपन था। तो फिर कोई बीच में ऐसी कोई घटना घट जाती, कोई ऐसा एक ऐसी इंस्पिरेशन मिल जाती जिससे वापस से वो यात्रा शुरू हो जाती। पर इसमें सबसे ज़्यादा जो मुझे अभी तक मैं यहाँ पहुँचा हूँ, ये तो मेरा एक पहला प्रोडक्शन है, इसके बाद एक दूसरा प्रोडक्शन अभी शुरू करूँगा। तो जितना भी मैंने यात्रा किया प्रोसिनियम थिएटर से लेके यहाँ तक, तो इसमें मेरी जो सबसे बड़ी ताकत है, जो मैं मानता हूँ, वो है मेरा ऑडियंस के साथ रिलेशन, जिसे मैंने सीखा और सीख रहा हूँ। तो वो जो एक इस तरह का एक वो क्या कोई किस तरह का एलिमेंट है थिएटर का, वो मुझे नहीं मैं कह सकता कि क्या है, वो कौन सी फॉर्म है, कौन सा स्टाइल है, मैं ये नहीं कह सकता। मगर वो अभिनय करते करते जो मैंने दर्शक को अपने साथ, अपने भाव के साथ, अपने इमोशन के साथ, अपनी जो उस कहानी, उस पात्र का जो जीवन है उसके साथ जो जोड़ने का, कनेक्ट करने का जो एक मैजिक है, वो मुझे सबसे ज़्यादा इंस्पायर करता है। और शायद मैं इसी कारण से इतने सारा ट्रैवल कर पाता हूँ, क्योंकि वो जब वो दर्शक के साथ कनेक्शन बनता है किसी भी अभिनेता का, तो वो कुछ अलग ही एक मैजिक होता है। तो इसी जर्नी को अभी मैं पहले ही आपसे कह चुका हूँ कि मैं बहुत जूनियर हूँ आप सब लोगों का, सब लोग मेरे सीनियर हैं यहाँ पर थिएटर में। मैं सीख रहा हूँ और सीखने की कोशिश करूँगा, और कोशिश करूँगा कि अपनी इस यात्रा में अगर मेरे जैसे और भी लोग निकल कर आएँ, क्योंकि थिएटर कभी एक जैसा नहीं रहता है,
जो 20 साल पहले था, 30 साल पहले था, आज नहीं है। जो आज हम लोग थिएटर कर रहे हैं और 20 साल के बाद बदलेगा। तो नए नए चैलेंज आएंगे, नई नई कह सकते हैं कि नए नए सामने एक ऐसे रास्ते खुलेंगे जिन रास्तों पे हम चले नहीं हैं, मगर हमें चलना पड़ेगा। तो उसके लिए हमें तैयार होना पड़ेगा, उसके लिए हमें हौसला रखना पड़ेगा। अब समय बहुत हो गया है, तो मैं अब बारिश होगी, उन लोगों को परफॉर्म भी करना है। मैं गोबरडंगा नक्शा का, पूरी टीम का, पूरे परिवार का बहुत आभारी हूँ कि आपने बुलाया। थैंक यू सो मच। লাকির এই জার্নিটাই আমার বারবার করে মনে হয় একটা মানুষের জীবন যেভাবে চলতে থাকে, প্রতিদিন আমরা কিছু ভুল করি, কিছু শিখি, কিছু নতুন করে জুড়ি, মানে ওর পারফরমেন্সটা পুরোটাই এরকম। ও প্রতিনিয়তই কিছু তার মধ্যে অ্যাড করতে থাকে, কিছু বাদ দিতে থাকে, এরকম করেই চলতে থাকে। আর নকশা বললে বারবার করে ও যে থ্যাঙ্কস জানায়, তার সঙ্গে এটা ওর অন্তত বলা উচিত। ওর যত ছবি আছে, মানে ওই মা মুঝে টেগর বানাদের ওই কী যেন এটা কী বলে, কুর্তা, ও কুর্তাটা এখান থেকেই নিয়ে যায়। এটা বড্ড मैंने कहा कि थोड़ी समय देने चाहिए, क्योंकि वो निकालना पड़ेगा कहीं से, पहले बोल देते तो ठीक होता। तो এইভাবে ওর থিয়েটারটা চলছে এবং এটাই বোধহয় একটা জ্যান্ত ব্যাপার রয়েছে, ভীষণভাবে একটা জ্যান্ত ব্যাপার, যেটা প্রতিদিনই নতুন নতুনভাবে প্রতিদিন তাকে একটা আলাদা কিছু ফেস করতে হচ্ছে এবং নতুন কিছু ভাবতে হচ্ছে। এই থিয়েটারটার মধ্যে দিয়েও চলছে।